হয়ে নেই। হ্যাঁ তা আচ্ছা ভাই, ফেসবুকে মনে হয় লাইভ শুরু হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে। আচ্ছা ওকে, তাহলে আমি আস্তে আস্তে স্টার্ট করে দেখি সবাই আস্তে আস্তে জয়েন হয় কিনা, তারপর আমরা এক দুই মিনিটের মধ্যে এটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার নাম্বার 2। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা কি করছিলাম? গত ক্লাসে আমরা খুব সম্ভবত, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, সবাই কি জয়েন হইতেছে কিনা? হ্যাঁ মোটামুটি সবাই জয়েন হইতেছে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা মোটামুটি কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে তোমার বোর পরমাণু মডেলের আগ পর্যন্ত যা যা লাগে সেগুলো শেষ করছিলাম। তো আজকে আমরা বোর পরমাণু মডেল, তারপর হচ্ছে বর্ণালী, তারপর হচ্ছে তোমার যদি সময় থাকে তাহলে আমরা দ্রাব্যতাটা শুরু করব। ঠিক আছে, তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো মানুষ কম, পোলাপান কম একদম। হুম, শাকিল ভাই, আমি আর একটা মিনিট ওয়েট করি, তারপর স্টার্ট করি, কারণ হচ্ছে এখনো সবাই মোটামুটি জয়েন হ্যাঁ, হইতেছে। জয়েন হচ্ছে এখন। ওকে ভাই। ভাই এটা একটু কি করেন তো, ওই যে প্রত্যাবর্তনের যে ছবিটা আছে ওইটা একটু দিয়ে রাখেন তো, আমি একটু সেটিংটা চেঞ্জ করবো তো। ওকে ওকে ওকে। ভাই তাহলে আমরা স্টার্ট করি আগে। ওকে শাকিল ভাই, আমরা আস্তে আস্তে স্টার্ট করি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে ভাই। তো ওই কি বলে ওইটাকে, হ্যাঁ এখন আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তো চলো আমরা আস্তে আস্তে স্টার্ট করি গুণগত রসায়নের পার্ট নাম্বার 2। আচ্ছা, তো প্রথমে আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে বোর পরমাণু মডেল। মানে এই টপিকের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে না, আমরা আজকে সেই জিনিসগুলো একটু সলভ করার ট্রাই করব। মানে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যেসব কোশ্চেনগুলো বেশি বেশি আসে পরীক্ষাতে। ঠিক আছে, আচ্ছা ওকে। আরও একটা মিনিট, আমার এটাতে কমেন্ট আসতেছে না কেন? হ্যাঁ ঠিক আছে, ওকে মোটামুটি ঠিক আছে, সবাই মোটামুটি জয়েন হয়েছে, তো আমরা চলো আস্তে আস্তে স্টার্ট করি। আচ্ছা, তো দেখো বোর পরমাণু মডেল। তো এখানে কি বলছে দেখো তো ভাইয়া, যে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য হয়। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কি লিখে দেওয়া আছে, যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান সমান nh ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, তারপর এখানে কি বলছে, যে নির্দিষ্ট শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আমরা আর এন দ্বারা মানে প্রকাশ করি, তো সেটা হচ্ছে তোমার 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড অ্যাংস্ট্রম। আচ্ছা, তো আমরা তো সবাই জানি মোটামুটি যে 1 অ্যাংস্ট্রম মানে কি, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে তোমার 10^10 মিটার। ঠিক আছে, আচ্ছা। আর নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনের ব্যাগ ভি এন সমান সমান হচ্ছে 2.18 ইন্টু 10⁸ ইন্টু জেড ডিভাইডেড বাই এন, এবং এটা হচ্ছে অবশ্যই মিটার পার সেকেন্ড এককে। নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি
En সমান সমান হচ্ছে -2.18 ইন্টু 10⁻18 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার জুল। আর যখন তোমাকে বলবে ইলেকট্রন ভোল্ট এককে তখন সেটা হবে -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো এখানে কি বলে দেওয়া আছে যে এম মানে হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, ভি মানে হচ্ছে ইলেকট্রনের ব্যাগ, আর মানে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর এন মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা মানে সেটা কততম শক্তি স্তরে আছে, আর জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এইচ মানে হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক। আর প্লাঙ্কের ধ্রুবক আমরা প্রকাশ করি হচ্ছে তোমার 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড দ্বারা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা চলো আস্তে আস্তে স্টার্ট করি। এখন চলো আমরা নেক্সট পেজে যাই। ওকে, তো এখানে কি বলছে দেখো, যে এটা কিন্তু জাবিতে আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সবাই কিন্তু এখানে ভুল করে। তো কি বলছে, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? সো দেখো আমরা একটু আগে প্লাঙ্কের ধ্রুবকের মান কি পাইছি আমরা, যে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, তাই না? জুল সেকেন্ড আমরা এটা পাইছি। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমরা তো সবাই কি এই জিনিসটা জানি না? আমরা সবাই এই জিনিসটা জানি যে 1 জুল মানে সেটা কি? 1 জুল মানে সেটা হচ্ছে তোমার 10⁻7 আর্ক। ওকে, এখন দেখো ভাইয়া, যে আমার এই যে জুলটা আছে, আমি যদি এই জুলের সাথে 10⁻7 গুণ দেই তখন সেটা কি আর্গে কনভার্ট হয়ে যাবে না? তাহলে দেখো ভাইয়া এখানে কি হবে, যে 6.626 ইন্টু 10⁻34, তারপর এটার সাথে যদি আমি এখানে কি করি 10⁻7 গুণ দেই, তাহলে জুলটা কি হবে, জুলটা তোমার আর্গে কনভার্ট হয়ে যাবে, আর এখানে কি থাকবে, সেকেন্ডের মতোই থাকবে। তাহলে দেখো তো এখানে কি আসে, এখানে আসে তোমার 6.626 ইন্টু 10⁻27, তারপর এখানে কি আসে, আর্গ সেকেন্ড আসে। ওকে, তাহলে দেখো আমি এই একটা মান পাইছি, আবার দেখো আমি এই একটা মান পাইছি, আবার দেখো আমি কি করলাম, এই যে দশমিকটা আছে না, আমি দশমিকটাকে একটু 2 ঘর ডান দিকে সরাই দিই। সো 2 ঘর ডান দিকে সরাইলে আমরা কি পাবো, 626.6 ইন্টু, দেখো এখানে কি হবে, 10⁻27 এর বদলে কি হবে, যেহেতু আমি 2 ঘর এখানে কি করছি ডান দিকে নিছি, তার মানে এখানে কি হয়ে যাবে 10⁻19 আর্ক সেকেন্ড হবে। তাহলে দেখো তো এখানে আমার কোনটা কোনটা ম্যাচ করে, দেখো যে আমার 6.626 ইন্টু 10⁻34 এই অপশনটা ম্যাচ করতেছে। আবার দেখো যে 6.626 ইন্টু 10⁻27 এই অপশনটাও ম্যাচ করতেছে। আবার দেখো 626.6 ইন্টু 10⁻29 এই অপশনটাও কিন্তু ম্যাচ করতেছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু ডি। আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আমাদের কিন্তু এই কনভার্সনগুলো জানতে হবে সবাইকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো কে বলছে যে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। তো বোর তত্ত্ব কাদের জন্য প্রযোজ্য হয়, যাদের ইলেকট্রন থাকে একটা, যাদের ইলেকট্রন থাকে একটা তাদের ক্ষেত্রে একমাত্র বোর তত্ত্ব প্রযোজ্য হয়। ওই যে আমরা একটু আগে লিখছিলাম বোর পরমাণু মডেলের ক্ষেত্রে। আচ্ছা ফাইন, এখন আমরা দেখি যে এখানের মধ্যে কোনটার একটা ইলেকট্রন আছে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, তার মানে তার ইলেকট্রন কয়টা, তার ইলেকট্রন হচ্ছে তোমার একটা। আবার দেখো হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে তোমার একটা, বাট এখানে পজিটিভ আছে, তার মানে সে কি করছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে তার বর্তমানে ইলেকট্রন কয়টা আছে, 0টা আছে। ওকে ফাইন। আবার দেখো হিলিয়াম, তো হিলিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 2, তার মানে তার ইলেকট্রন 2টা থাকার কথা, বাট এখানে যেহেতু পজিটিভ আছে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখন তার বর্তমানে ইলেকট্রন কয়টা আছে, একটা আছে। লিথিয়াম 2+, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3, তার মানে তার 3টা ইলেকট্রন থাকার কথা, বাট যেহেতু এখানে 2+ আছে তার মানে সে কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে তার বর্তমানে ইলেকট্রন কয়টা আছে ভাই বলতো, একটা আছে। তাহলে দেখো আমার এ সি ডি এই তিনটারই কিন্তু একটা করে ইলেকট্রন আছে, তার মানে প্রতি ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্বটা প্রযোজ্য। বাট যেহেতু H+ এর মধ্যে আমার একটা ইলেকট্রন নাই, তার মানে এই ক্ষেত্রে বোর তত্ত্বটার মানে প্রযোজ্য হবে না। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে বি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে বি। আরে তোমরা তো সবাই পড়ো, আরে সেই বস পোলাপান। হ্যাঁ আচ্ছা ওকে, এখন এখানে কি বলছে দেখো, যে বোর পরমাণু মডেল অনুযায়ী পঞ্চম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি। আচ্ছা ফাইন, এখন কৌণিক ভরবেগ আমরা কি জানি দেখো তো, ওই যে আমরা একটু আগে দেখছিলাম যে কৌণিক ভরবেগ এম্পিয়ার সমান সমান হচ্ছে NH/2π।
ঠিক আছে, ওকে। তো আমরা এখানে লিখি যে এম ভি আর সমান সমান কি হবে, এখানে হবে তোমার এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। ওকে, এখন এম ভি আর মানে কি, এম ভি আর মানে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, এটা আমাকে বাইর করতে হবে। এখন দেখো ভাইয়া এখানে কি বলছে, পঞ্চম শক্তিস্তর বলছে। তো পঞ্চম শক্তিস্তর যেহেতু বলছে, তার মানে এখানে আমার এন এর মান কত হবে, এন এর মান এখানে হবে 5। তাহলে দেখো আমি এখানে বসাই যে 5 এইচ ডিভাইডেড বাই 2 পাই। ওকে ফাইন। এখন দেখো 5কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তখন সেখানে কি হবে, সেটা হয়ে যাবে তোমার 2.5। তো আমি এখানে কি পাবো, 2.5 এইচ ডিভাইডেড বাই পাই পাবো। তাহলে দেখো তো আনসার কোনটা ম্যাচ করতেছে, আনসার ম্যাচ করতেছে কিন্তু ডি। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আচ্ছা, তোমরা তো সবাই পারতেছো এই জিনিসগুলো। আচ্ছা, এখন দেখো কি বলছে যে হাইড্রোজেন সদৃশ বেরিলিয়াম 3+ এর দ্বিতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত। আচ্ছা, তার মানে এখানে কি করতে হবে, আমাকে ব্যাসার্ধের মানটা বাইর করতে হবে। সো দেখো আমরা কি জানি, আমরা ব্যাসার্ধ আর সমান সমান কি জানি, আমরা ব্যাসার্ধ আর সমান সমান জানি। দেখো একটু আগে আমরা একটু দেখছিলাম যে ব্যাসার্ধ মানে কিভাবে বলতো, আর সমান সমান হচ্ছে তোমার 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড অ্যাংস্ট্রম। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে তোমার 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড, এটা কি হবে, অ্যাংস্ট্রম এককে হবে। ওকে ফাইন। এখন দেখো আমি 0.53 এখানে বসাইলাম। ওকে, এখন দেখো ভাইয়া কি বলছে, দ্বিতীয় বোর কক্ষপথের, তার মানে এখানে এন এর মান কত হবে, এন এর মান হবে এখানে 2, যেহেতু 2 নম্বর কক্ষপথ বলছে। আর জেড মানে কি, জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো বেরিলিয়ামের ক্ষেত্রে জেড মানে মানে পারমাণবিক সংখ্যা কত, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে তার পারমাণবিক সংখ্যা কত হবে, 4 হবে। তাহলে দেখো এখানে যদি আমি বসাই যে এন সমান সমান 2, তার মানে কি হবে, 2 স্কোয়ার মান হবে 4, আর জেড মানে কত, জেড মান হচ্ছে তোমার 4। তাহলে এখানে কত থাকে দেখো তো ভাইয়া, যে 4 4 কাটা, তার মানে এখানে থাকতেছে তোমার 0.53 অ্যাংস্ট্রম থাকতেছে। তাহলে দেখো তো এই মানের আশেপাশে কোনটা আছে, এই মানের আশেপাশে কিন্তু সি নাম্বারটা আছে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কি বলছে দেখো, বলছে তোমাকে যে হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত, মানে কত ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানে আমাকে ইলেকট্রন ভোল্ট এককে নিতে হবে। আচ্ছা, সো দেখো আমরা ই সমান সমান কি জানি ভাইয়া বলো তো, আমরা ইলেকট্রন ভোল্টে ই সমান সমান জানি যে -13.6 ইন্টু, দেখো তো ভাইয়া কি ছিল, দেখো তো, দেখো একটু দেখো এনার্জি সমান সমান কি ছিল, যে -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এখানে আমরা লিখি যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, এটা হচ্ছে তোমার ইলেকট্রন ভোল্ট। ওকে, এখন আমরা দেখবো যে প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা, সো আমরা এখানে লিখি যে প্রথম শক্তি স্তরের শক্তিটা আমরা একটু লিখে ফেলি। ওকে, ই1। সো ই1 সমান সমান কি হবে, -13.6 ইন্টু হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত, 2, তার মানে এখানে কি হবে, 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার। ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে এখানে প্রথম শক্তি স্তরের শক্তিটা বাই করতে হবে। তার মানে এখানে এন এর মান কত হবে, এন এর মান এখানে হবে তোমার 1। তাহলে দেখো তো এখানে কি আসে, -13.6 ইন্টু হচ্ছে তোমার 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে এখানে কি আসে, এখানে হচ্ছে তোমার 54 পয়েন্ট, মানে -54.4 ইলেকট্রন ভোল্ট খুব সম্ভবত আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে আমার দ্বিতীয় শক্তি স্তর যেটা আছে, দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে আমার শক্তিটা কত। সো আমরা এখানে লিখি যে ই2। সো আমরা এখানে লিখি ই2 সমান সমান কত, দেখি আমরা লিখি। সো আমরা এখানে লিখলাম ই2 সমান সমান কি হবে, -13.6 ইন্টু, দেখো জেড, হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত হবে, জেড এর মান হবে তোমার 2, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার 4 ডিভাইড বাই, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর বলছে, তার মানে দ্বিতীয় শক্তি স্তর মানে এর মান কত হবে, এর মান হবে তোমার 2, তার মানে 2 স্কোয়ার মানে কত হবে, এখানে 4 হবে। তাহলে দেখো তো ভাই এখানে কত থাকে, এখানে তোমার -13.6 ইলেকট্রন ভোল্ট থাকে। আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে -13.6 বড়, তারও একটা মিনিট, আমি এখানে একটু ভালো করে লিখি, -13.6 বড় নাকি -54.4 বড়? অবশ্যই -13.6 বড়, যেহেতু মাইনাস আছে। তাহলে শক্তির পার্থক্য আমরা কত পাবো, ই2 মাইনাস ই1 সমান সমান কত পাবো, আমরা পাবো -13.6, তারপর এখানে দিলাম মাইনাস, তারপর এখানে কি দেবো, -54.4 ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে কি পাবো, 54.4 মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পাবো। তাহলে দেখো তো আনসার এখানে কত আসে, আনসার যদি আমরা এখানে হিসাব করি দেখবা এখানে
8 ইলেকট্রন ভোল্ট আসে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আমি কি বেশি স্পিডে পড়াইতেছি? আচ্ছা আমি কি বেশি স্পিডে পড়াইতেছি নাকি তোমরা একটু জানাও তো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কি বলছে, যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ। আচ্ছা ফাইন। সো দেখো আমরা সবাই জানি যে ই সমান সমান কি জানি আমরা? আমরা ই সমান সমান জানি যে -13.6 ইন্টু কি জানি আমরা, যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার জানি। ওকে, এখন আমাকে বাইর করতে হবে যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ। তাহলে দেখো ভাইয়া, যে আমার 13.6 যেটা আছে এদিকে একটা কনস্ট্যান্ট মান থাকবে, আর যেহেতু এটা হাইড্রোজেনে বলছে মানে আমরা হাইড্রোজেনেরই তৃতীয় এবং প্রথম কক্ষপথের মানে কম্পেয়ার করব। তার মানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি আমার জেড যেটা আছে পারমাণবিক সংখ্যা, এইটাও কি আমার ফিক্স না? এইটাও আমার ফিক্সড। তাহলে দেখো তো আমরা এখানে কি বলতে পারি, যে আমরা বলতে পারি ই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার বলতে পারি। কি বলতে পারি আমরা? ই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার বলতে পারি। আচ্ছা তাহলে দেখো যে আমার এখানে এর মান কত ভাইয়া বলো তো, যে আমার তৃতীয় কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তির কত গুণ, এটা আমাকে বাইর করতে হবে। সো এন সমান সমান কি হবে ভাইয়া বলতো? এন সমান সমান এখানে কি হবে? 3 হবে। তাহলে দেখো আমি যদি এখানে 3 বসাই তাহলে কি হবে? আমার ই সমানুপাতিক কি হবে ভাইয়া বলতো? 1 ডিভাইডেড বাই 9। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝায় যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের শক্তির 1 ডিভাইডেড বাই 9 গুণ। তাহলে আনসার এখানে কোনটা হবে? আনসার এখানে হবে সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমরা তো এই জিনিসগুলো বিশ্বাস করি না, আমাদেরকে একটু মানে ভেঙে ভেঙে বোঝান। আচ্ছা তো চলো আমরা তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? ওকে, সো দেখো, সো আমরা দেখো এখানে কি পাইছে ভাইয়া? ই সমানুপাতিক 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার পাইছি, তাই না? তাহলে দেখো ভাই এখানে কি চাইছে আমার? তৃতীয় এবং প্রথম কক্ষপথের শক্তি পাইছে, মানে শক্তির মানে সম্পর্ক চাইছে আর কি। তো যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো আমি এখানে ধরলাম যে ই3 মানে তৃতীয় কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই প্রথম কক্ষপথের শক্তি সমান সমান কি হবে ভাই বলতো? যেহেতু সমানুপাতিক আছে বা ব্যস্তানুপাতিক আছে, তার মানে উপরে কি হবে? উপরে হবে তোমার যে n1 স্কয়ার ডিভাইডেড বাই n3 স্কয়ার হবে, যেহেতু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা এখানে কি হবে? এটা উল্টা যাবে। ওকে ফাইন। আচ্ছা এখন দেখো ভাইয়া, যে আমরা যদি এখানে একটু লিখি যে যে দেখো যে আমরা এখানে লিখলাম যে ই3 সমান সমান কি হবে? ই3 সমান সমান হবে তোমার n1 স্কয়ার। তাহলে দেখো প্রথম যে কক্ষপথ আছে, প্রথম কক্ষপথের ক্ষেত্রে আমার n এর মান কত হবে? 1 হবে। সো আমি এখানে দিলাম 1 স্কয়ার দিলাম। আর তৃতীয় কক্ষপথের জন্য আমার n এর মান কত হবে? 3 হবে। তার মানে এখানে 3 স্কয়ার দিলাম। ইনটু দেখো ই যেটা আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে কি আসে? এখানে আসে তোমার যে ই3 সমান সমান আসে 1 ডিভাইডেড বাই 9 ইনটু ই1। তার মানে তৃতীয় কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তির 1 ডিভাইডেড বাই 9 গুণ, ঠিক আছে? আচ্ছা 1 ডিভাইডেড বাই 9 গুণ। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা তোমরা বিশ্বাস করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে, তো চলো আমরা একটু মানে পরের স্লাইডে যাই। আচ্ছা এখন কি বলছে দেখো, বলছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের শক্তি হিলিয়াম প্লাস পরমাণুর কোন বুর কক্ষের শক্তির সমান হবে। আচ্ছা তার মানে এটার কন্ডিশনটা কি? এটার কন্ডিশনটা হচ্ছে যে হাইড্রোজেনের শক্তি হিলিয়ামের শক্তির সমান হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, কি বলতেছো তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। ওকে, তার মানে এখানে আমাকে কি দেখতে হবে? যে আমার হাইড্রোজেনের শক্তি এবং হিলিয়ামের শক্তি সমান হবে। সো আমরা প্রথমে কন্ডিশনটা লিখে ফেলি যে আমার হাইড্রোজেন যেটা আছে তার শক্তি হিলিয়াম প্লাসের শক্তির সমান হবে। ওকে ফাইন। আচ্ছা এখন আমাকে বলছে যে তৃতীয় বুর কক্ষপথের শক্তি হিলিয়াম প্লাস পরমাণুর কোন বুর কক্ষের শক্তির সমান হবে। অর্থাৎ আমাকে এখানে কক্ষ মানে শক্তির যে শক্তি স্তর যেটা আছে আমার এন এর মানটা আমাকে বাইর করতে হবে। কক্ষ মানে কি? শক্তি স্তর যেটা আছে তার মানটা বাইর করতে হবে। ওকে, সো দেখো আমরা এনার্জি সমান সমান কি জানি? -13.6 ইন্টু কি জানি ভাইয়া বলতো? আমরা জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার জানি। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আমার জেড এর মান কত? 1। তার মানে এখানে দিলাম আমরা 1 স্কোয়ার দিলাম। ওকে, আর যেহেতু এখানে তৃতীয় বুর কক্ষপথ বলছে মানে তৃতীয় শক্তি স্তর বলছে, তার মানে এন স্কোয়ার মান কত হবে? এন স্কোয়ার মানে হবে তোমার 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত হবে? এখানে 9 হবে। ওকে,
এখন দেখো ভাইয়া এখানে কি বলছে হিলিয়াম। সো হিলিয়ামের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা এখানে লিখলাম যে -13.6 ইন্টু দেখো এন। তো হিলিয়ামের ক্ষেত্রে আমার হিলিয়ামের ক্ষেত্রে দেখো তো এখানে কি বলছে, আমার এন এর মানটা বাইর করতে হবে, মানে কততম শক্তি স্তর এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে এন এর মতো রেখে দিলাম, এন স্কোয়ারের মতো রেখে দিলাম। আর নিচে আমরা কি দিব, নিচে আমরা দিব এখানে তো জেড এর মান হবে, তাই না, জেড এর মান হবে। তো দেখো হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের ক্ষেত্রে তার জেড এর মান কত, 2, তার মানে 2 স্কোয়ার দিব, 2 স্কোয়ার মানে এখানে কত, 4 ডিভাইডেড বাই আমরা এখানে কি করবো হ্যাঁ বলতো, এখানে আমরা এন এর মানটা বাইর করবো। সো আমরা এনটাকে এন এর মতো রেখে দিলাম, ওকে ফাইন। তাহলে দেখো -13.6 কাটাকাটি হলো। তার মানে এখানে কি পাবো আমরা, এন স্কোয়ার সমান সমান পাবো আমরা 4 × 9। তাহলে দেখো এন স্কোয়ার সমান সমান কি পাবো আমরা, 36 পাবো। তাহলে এন সমান সমান কত পাবো আমরা, √36, মানে আমরা এখানে এন সমান সমান কত পাবো, 6 পাবো। তার মানে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের শক্তি হিলিয়াম পরমাণুর 3 নাম্বার শক্তি স্তরের সমান হবে, 3 নাম্বার শক্তি স্তরের শক্তির সমান হবে। তাহলে আনসার, এখানে তো 6 হবে তাই না, দুঃখিত আমি। তার মানে কত হবে এখানে, 6 নাম্বার কক্ষের শক্তির সমান হবে। তাহলে আনসার এখানে কোনটা হবে, আনসার এখানে হবে ডি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি বলছে যে আমরা তোমাদেরকে এখানে হোমওয়ার্ক রাখছি। হোমওয়ার্কটা কি, যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণুর যে মডেল আছে এগুলার স্বীকার্য, সীমাবদ্ধতা, পার্থক্য, এই জিনিসগুলো তোমরা একটু মেইন বুক থেকে পড়ে নেবা, মেইন বই থেকে তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নেবা। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক মানে ছোটোখাটো বা ইনফরমেটিভ কিছু কোশ্চেন অনেক সময় দেয়। সো তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নেবা। মানে আমি ক্লাসে তো নর্মালি যে জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে হয় বা বুঝতে প্রবলেম হয় সেই জিনিসগুলো শুধুমাত্র রাখি, বাট ইনফরমেটিভ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমি ক্লাসে খুব একটা বেশি রাখি না। সো তোমরা এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে নেবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন এসে আমরা বর্ণালী। তো বর্ণালী মানে কি ভাই বলো তো, বর্ণালী মানে হচ্ছে যে ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে জাম্প করে তখন শক্তির বিকিরণ হয়, উক্ত শক্তির বিকিরণই হচ্ছে মূলত বর্ণালী। বর্ণালী মানে কি, যে ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে জাম্প করে তখন শক্তির বিকিরণ হয়, এবং এই যে শক্তিটার বিকিরণ হয় এই বিকিরণটাকে আমরা বলবো বর্ণালী। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো ভাইয়া, যে আমরা সবাই তো এই সূত্রগুলো জানি না, যে আমরা সবাই জানি যে ই সমান সমান কি জানি, আমরা ই সমান সমান আমরা জানি, দেখো একটু বড় করে লিখি। আমরা সবাই জানি যে ই সমান সমান হচ্ছে তোমার এইচ এফ, তাই না, ই সমান সমান কি জানি আমরা, এইচ এফ জানি। ওকে, আবার দেখো যে আমরা সবাই জানি যে এফ মানে কি ভাইয়া বলো তো, এফ মানে হচ্ছে তোমার সি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে ই সমান সমান এইচ এফ লিখতে পারি, আবার ই সমান সমান এইচ, তারপর এখানে কি লিখতে পারি, এফ মানে লিখতে পারি আমরা সি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারি, মানে আমরা এই তিনটা সূত্র লিখতে পারি। ওকে, আচ্ছা, আবার আমরা সবাই এই জিনিসগুলো কি জানি না, যে মিউ বার সমান সমান কি জানি আমরা, 1 ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান হচ্ছে আর এইচ ইন্টু কীভাবে বলো তো, 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার জেড স্কোয়ার। ঠিক আছে, ইন্টু কি, ইন্টু হচ্ছে তোমার জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এখানে মিউ বারটা মানে কীভাবে বলতো, মিউ বারটা মানে হচ্ছে এখানে তরঙ্গ সংখ্যা। মিউ বার মানে কি, মিউ বার মানে হচ্ছে তোমার এখানে তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা মানে তো তরঙ্গ দৈর্ঘ্য, আর আরএইচ মানে কি, আরএইচ মানে হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবক। আচ্ছা, আর এখানে এনএল মানে কি ভাই বলো তো, এনএল মানে হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে ফিরে আসে, আর এনএইচ মানে কি, এনএইচ মানে হচ্ছে যে ইলেকট্রন শুরুতে যততম শক্তি স্তরে থাকে। আমি আবার বলি, দেখো যে মিউ বার মানে কি, মিউ বার মানে হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা মানে কি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর আরএইচ মানে কি, সেটা হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবক, আর এনএল মানে কি, এনএল মানে হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে, আর এনএইচ মানে কি, এনএইচ মানে হচ্ছে তোমার যততম শক্তি স্তরে শুরুতে ইলেকট্রন থাকে, আর জেড মানে কি, জেড মানে তো পারমাণবিক সংখ্যা। আমরা একটু আগে এটা কি বেশি ছোট হয়ে গেছে? আচ্ছা ওকে, তো জেড মানে কি, জেড মানে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। ওকে, আচ্ছা, আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে তোমার, যদি আমরা মিটার ইনভার্সে বলি তাহলে কি হবে, 10967800 মিটার ইনভার্স 1। বাট যদি তোমাকে বলে যে সেন্টিমিটার ইনভার্স 1, তখন তুমি কি লিখবা, যে 109678 সেন্টিমিটার ইনভার্স 1।
ঠিক আছে, আরএস মানে কত 10967800 মিটার ইনভার্স 1 অথবা 109678 সেন্টিমিটার ইনভার্স 1। তুমি চাইলে যে কোনো একটাই লিখতে পারো। তো পরীক্ষাতে অনেক সময় দেখবা যে মিটার ইনভার্সে দিয়ে দিছে, তোমরা তো সবাই এটা জানো। সো তোমরা কি করবা, এটা ভুল লাগাই দেবা আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এখানে আমি কি লিখছি, আমি এখানে বিভিন্ন রশ্মির মানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে লিখে দিছি যে মহাজাগতিক রশ্মি তোমার তরঙ্গ দৈর্ঘ্য 0.005 ন্যানোমিটার, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি মানে এটাকে আমরা আলট্রাভায়োলেট রে বলি, দৃশ্যমান আলো, তারপর অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও, টেলিভিশনের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে না, এই জিনিসগুলো একটু টানা মুখস্থ করে নেবা, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে। তারপর দেখো এখানে যে দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান, যেমন বেগুনি যে আলোটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, নীলের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, আসমানির মান কত, লালের মান কত, এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ রাখবা। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে, তুমি একটু পরে দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তো চলো আমরা একটা কোশ্চেনটা সলভ করি। দেখো কি বলছে যে কোন দৃশ্যমান আলোর শক্তি সবচেয়ে বেশি, মানে আমাকে এখানে দেখতে হবে যে এখানে দৃশ্যমান আলোগুলোর মধ্যে যে কোনটার শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা ওকে, সো দেখো আমরা এনার্জি সমান সমান কি জানি, আমরা বলো তো। আমরা এনার্জি সমান সমান জানি, আমি একটু বড় করে লিখি। এনার্জি সমান সমান আমরা কি জানি, এনার্জি সমান সমান আমরা জানি যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি, ঠিক আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে শক্তি কখন বেশি হবে, যখন তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তখন কি শক্তি অনেক বেশি হবে। এখন তুমি আমাকে বলো দৃশ্যমান আলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো তো ভাইয়া যে বেগুনি যেটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে তোমার লালের। তার মানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম, তার মানে তার শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে বেগুনি। কেন, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য কম, আর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কি তার শক্তি বেশি, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে এখানে এ। আচ্ছা, এখন দেখো কি বলছে যে নিচের কোন তড়িৎচুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বেশি মানে আমাকে এখানে এফ এর মানটা বাইর করতে হবে। ওকে, সো আমরা একটু বড় করে লিখে দাঁড়াও, এখানে এফ এর মানটা বাইর করতে হবে। দেখো, সো আমরা এফ সমান সমান কি জানি ভাইয়া বলো তো, আমরা এফ সমান সমান জানি যে সি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, এখন তুমি আমাকে বলো ঠিক আগের মতো যে আমার ল্যামডার মান যত কম হবে আমার ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। এখন তুমি আমাকে বললো এখানের মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো তো এক্স রে যেটা আছে, দেখো তো ভাইয়া যে এক্স রে যেটা আছে রঞ্জন রশ্মি, এই রঞ্জন রশ্মির কি ভাইয়া বলতো তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে কম না, রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার চেয়ে বেশি হচ্ছে তোমার অতিবেগুনি বা ইউভি, তার চেয়ে বেশি দৃশ্যমান, তার চেয়ে বেশি হচ্ছে তোমার অবলোহিত। তার মানে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম, তার মানে কি তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে এক্স রে মানে কি রঞ্জন রশ্মি, ঠিক আছে। এক্স রে মানে কি রঞ্জন রশ্মি, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, এখন দেখো কি বলছে যে ঠিক একইভাবে দেখো মানে সেম টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে রিপিট হয়েছে। সো আমরা যদি এই মানে চারটা যদি মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। তাহলে দেখো ঠিক একইভাবে কি বলছে যে বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি। সো এটা তোমরা দেখো যে এটা তোমরা নিজের একটু হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে। তোমরা নিজের একটু হোমওয়ার্ক করে নিবা একদম সেম টু সেম আগের মতো। আচ্ছা, এখন বলছে যে একটি রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 0.1 কিলোমিটার। এখন আমাকে এর কম্পাঙ্ক কত হার্জ সেটা আমাকে বাইর করতে হবে, ঠিক আছে। ওকে ফাইন। তো দেখো ভাই আমরা কি জানি, আমরা জানি এফ সমান সমান কি জানি, আমরা এফ সমান সমান জানি আমরা যে সি ডিভাইডেড বাই ল্যামডা জানি। ওকে, এখন দেখো তো আমরা আলোর বেগ কত জানি, আলোর বেগ জানি আমরা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা সি এর মানটা বসাই এখানে যে 3 ইন্টু 10⁸ আমরা এখানে বসাইলাম। ওকে, এখন ল্যামডা যেটা আছে যেহেতু আমরা এখানে আলোর বেগটা মিটার পার সেকেন্ড এককে বসাইছি, তাহলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটাকে আমরা অবশ্যই মিটারে বসাবো। তো 0.1 কিলোমিটার মানে কি হবে বলতো, 0.1 কিলোমিটার মানে হচ্ছে তোমার 0.1 ইন্টু 1000 মিটার, 0.1 ইন্টু 1000 মিটার। ওকে, এখন দেখো যে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখো যে 0.1 ইন্টু 1000 সাথে যদি গুণ দেই তখন কি হবে, সেটা হয়ে যাবে তোমার 100 হয়ে যাবে। আর এখানে দিলাম আমি 3 ইন্টু দেখো
10⁸ কে আমরা লিখলাম এখানে 10⁶, তারপর এখানে লিখলাম আমরা 10 স্কোয়ার। সো 10 স্কোয়ারকে আমরা কি লিখলাম 100 লিখলাম। তাহলে 100 100 কাটা, তার মানে এখানে কি থাকতেছে 3 ইন্টু 10⁶ হার্টজ থাকতেছে। তাহলে দেখো তো ভাইয়া যে একটি রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য 0.1 কিলোমিটার হলে এর কম্পাঙ্ক কত হবে? এর কম্পাঙ্ক হবে তোমার 3 ইন্টু 10⁶ হার্টজ হবে। তাহলে আনসার এখানে কোনটা হবে? আনসার হবে এ। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন। এখন দেখো যে আমরা চলো তাও এই কোশ্চেনটা একটু সলভ করে দিয়ে দেখো। সো তরঙ্গ সংখ্যা মিউ বার কোন রশ্মির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়? তাহলে দেখো আমরা সবাই জানি যে মিউ বার মানে কি জানি আমরা, যে 1/λ জানি। মিউ বার মানে কি 1/λ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে কি চাইছে, তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি কখন হয়। তাহলে তুমি আমাকে বলো যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে মিউ বার বা তরঙ্গ সংখ্যা তত বেশি হবে। ওকে, এখন তুমি আমাকে বলো ইউভি, আইআর, মানে তারপর হচ্ছে তোমার লাল লাল মানে লাল আলো, এক্স রে, এগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এক্স রে সবচেয়ে কম হবে না? দেখো এক্স রে কত, দেখো আমরা একটু দেখি যে এক্স রে হচ্ছে তোমার রঞ্জন রশ্মি 0.01 থেকে 10 ন্যানোমিটার। আর লাল যেটা আছে সেটা কি 647, মানে এটা অনেক বেশি। আবার তোমার অতিবেগুনি যেটা আছে তার চেয়ে বেশি। আবার আইআর যেটা আছে সেটা আরও অনেক বেশি। তার মানে দেখো যে রঞ্জন রশ্মি যেটা আছে বা এক্স রে যেটা আছে, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে তার তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার এখানে হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা, তো এখন আসি আমরা যে হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। ওকে, তো আমরা সিরিজটা একটু ভালো করে মাথায় একটু গেঁথে নিব। ঠিক আছে, ওকে। তো আমরা নর্মালি এখানে এই টাইপের সিরিজগুলো পাই, যে লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড। ঠিক আছে, আরও অনেকগুলো পাই, মানে হামফ্রাস পাই, বাট এগুলো আমি আপাতত লিখতেছি না। ওকে, তো লাইমেন মানে কি ভাই বলো তো? লাইমেন মানে হচ্ছে যে ইলেকট্রনটা যখন 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসবে তখন সেগুলোকে আমরা বলবো লাইমেন সিরিজ বলবো। তাহলে দেখো এনএল, এনএল মানে কি ভাই বলতো? যে ইলেকট্রন যে শক্তি স্তরে ফিরে আসে। তাহলে এখানে এনএল এর মান কত হবে? এনএল এর মান হবে তোমার 1, মানে 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসছে। এখন 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসবে কোন কোন শক্তি স্তর থেকে? অবশ্যই তার পরবর্তী শক্তি স্তর থেকে। তার মানে এনএস কত হবে? এনএস হবে তোমার 2, 3, 4, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। বামার সিরিজ মানে কি? বামার সিরিজ মানে হচ্ছে, বামার সিরিজ মানে কি ভাবে বলতো? যে ইলেকট্রন যখন তোমার 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? বামার সিরিজ বলবো। ঠিক আছে, ওকে। তো বামার সিরিজে যেহেতু আমার এন অফ এল এর মান 2, তখন এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 3, 4, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক একইভাবে আমার প্যাশন যেটা আছে, প্যাশনের ক্ষেত্রে আমার এন অফ এল এর মান কত হবে? 3 হবে, এবং এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 4, 5, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তারপর এখানে দেখো যে ব্র্যাকেটের ক্ষেত্রে আমার এন অফ এল এর মান কত হবে? মানে ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তরে ফিরে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? ব্র্যাকেট বলবো। সো এন অফ এল এর মান হবে 4, তার মানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 5, 6, 7, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ইলেকট্রনটা যখন তোমার পঞ্চম শক্তি স্তরে ফিরে আসবে তখন তাকে আমরা এন অফ এল এর মান কত বলবো? এন অফ এল এর মান বলবো আমরা 5। তাহলে এখানে আমার এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 6, 7, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমার সবুজ কালার কি দেখা যায় না? আচ্ছা, এটা তো জুম করা যায় না মনে হয়, দাঁড়াও আমি দেখতেছি। এখন দেখো তো দেখা যায় কিনা? এখন মনে হয় দেখা যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো যে ইলেকট্রন যখন তোমার প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন সেটাকে আমরা বলি লাইমেন সিরিজ। ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন সেটাকে আমরা বলি বামার সিরিজ। ইলেকট্রন যখন তোমার তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন সেটাকে আমরা বলি প্যাশন। চতুর্থতে ফিরে আসলে বলি ব্র্যাকেট। আর পঞ্চমে ফিরে আসে সেটাকে আমরা বলি ফুন্ড সিরিজ। ঠিক আছে, ওকে। তো তুমি একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে অতিবেগুনি মানে লাইমেনের ক্ষেত্রে আমরা সবসময় অতিবেগুনি রশ্মি পাই। লাইমেনের ক্ষেত্রে কি পাই? আমরা সবসময় অতিবেগুনি রশ্মি পাই। আর বামার সিরিজের ক্ষেত্রে একমাত্র আমরা দৃশ্যমান আলো পাই। আর বাকি যতগুলো আছে সিরিজ সবগুলোর ক্ষেত্রে আমরা কি পাই? সবগুলোর ক্ষেত্রে আমরা অবলোহিত রশ্মি পাই। সবগুলোর ক্ষেত্রে আমরা কি পাই? অবলোহিত রশ্মি পাই। ঠিক আছে, আমরা সবাই বুঝছি কি না? একমাত্র আমরা লাইমেনের ক্ষেত্রে কি পাই? অতিবেগুনি রশ্মি পাই। বামারের ক্ষেত্রে দৃশ্যমান পাই। আর বাকি যা যা আছে সবার ক্ষেত্রে আমরা কি পাই? সবার ক্ষেত্রে আমরা অবলোহিত রশ্মি পাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বুঝছো কি না? ওকে, ওকে।
আচ্ছা, খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে তাই না? ওকে। তো এখন কি বলছে দেখো যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাসচেন সিরিজের জন্য কোনটি সঠিক? আচ্ছা ফাইন। তো প্যাসচেন সিরিজ মানে কি ভাবে বলো তো? ইলেকট্রনটা কোথায় ফিরে আসবে? তোমার ইলেকট্রনটা ফিরে আসবে তোমার 3 নাম্বার শক্তি স্তরে। ইলেকট্রনটা কোথায় ফিরে আসবে? তোমার 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসবে। লাইমেন বামার প্যাসচেন 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসবে। তাহলে এখানে আমার এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 4, 5, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো দেখো এন অফ এল কে আমরা এখানে এন অফ 1 হিসেবে বলতে পারি, এন অফ এইচ কে আমরা এন অফ 2 বলতে পারি। তাহলে দেখো তো যে আমার এইটের সাথে কোন অপশনটা ম্যাচ করে? আমার এখানে কিন্তু ডি নাম্বার অপশনটা ম্যাচ করে, যে আমার এন অফ 1 এর মান 3 আর এন অফ 2 এর মান হচ্ছে তোমার 4, 5। সো দেখবা অনেকে সির মধ্যে যেহেতু এখানে তোমার ধান্দা লাগানো আছে যে এন অফ 1 সমান সমান 3, এন 2 সমান সমান 1, 2, সো তোমরা অনেকে এখানে ভুল করতে পারো। বাট এই টাইপের ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে রাখতে হবে, যেটা মানে কারেক্ট আনসার সেটা দাগাতে হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। মানে তুমি কমন সেন্সে দেখো যে ইলেকট্রন তো 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে, তো 3 নাম্বার শক্তি স্তরে কি অবশ্যই তার পরবর্তী শক্তি স্তর থেকে ফিরে আসবে। কখন কি তার আগের শক্তি স্তর থেকে ফিরে আসবে? তার আগের শক্তি স্তর থেকে কিন্তু ফিরে আসবে না। ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। আচ্ছা ফাইন। তো এখন দেখো কি বলছে যে একটি আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1000 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? এটা আমাকে বাইর করতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখি কোনো তোমাদের কি অবস্থা। আচ্ছা, ওকে দেখো। তো একটি আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1000 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? সো আমরা কি জানি? আমরা জানি যে তরঙ্গ সংখ্যা মিউ বার সমান সমান আমরা জানি 1/λ জানি। কি জানি আমরা? 1/λ জানি। তো দেখো আমরা এখানে মানটা বসাই যে 1/1000 ন্যানোমিটার। বাট আমরা কি এখানে ন্যানোমিটার রাখলে হবে? ন্যানোমিটার কিন্তু রাখলে হবে না, আমাকে এখানে কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। সো দেখো আমরা সবাই জানি যে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯ মিটার। ওকে, তাহলে দেখো যে 1000 ন্যানোমিটার সমান সমান কি হবে? 1000 ন্যানোমিটার সমান সমান হবে 1000 ইন্টু 10⁻৯ মিটার হবে। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো যে 1/10⁻6 পাবো। এখন যেহেতু আমরা এটাকে 10/6 নিচে আছে, সো আমরা কি এটাকে 10⁶ লিখতে পারি না, আমরা এটাকে 10⁶ লিখতে পারি। সো দেখো আমরা এটাকে কিসে নিচ্ছি ভাই বলো তো? মিটারে নিছি। কিসে নিছি? আমরা মিটারে নিছি। সো যেহেতু আমরা এটাকে মিটারে নিছি, তার মানে এখানে আমরা বলবো যে প্রতি মিটারে প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা হচ্ছে তোমার 10⁶। প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা কত? প্রতি মিটার তরঙ্গ সংখ্যা হচ্ছে তোমার 10⁶। ঠিক আছে? ওকে ওকে। এখন দেখো কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ সংখ্যা কত? আচ্ছা দেখো, সো দেখো আমার এখানে ইলেকট্রনটা কোথায় ফিরে আসছে? দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসছে। তাহলে এখানে আমার এন অফ এল এর মান কত হবে? যেহেতু সে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসছে, তার মানে এন অফ এল এর মান হবে তোমার 2। আর সে শুরুতে কোথায় ছিল? তৃতীয় শক্তি স্তরে ছিল। তার মানে এখানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 3 হবে। ওকে, এখন আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ি করতে হবে, তরঙ্গ সংখ্যাটা আমাকে বাড়ি করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা সবাই জানি যে 1/λ সমান সমান আমরা জানি যে আর এইচ বা রিডব্যাক ধ্রুবক ইন্টু 1/nl² মাইনাস 1/nh², তাই না? ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার z² হবে। ওকে, তো দেখো এখানে আমরা লিখি যে আর এইচ লিখলাম ইন্টু, দেখো nl এর মান কত? 2, তার মানে 1/2² মান কত হবে? 1/4 হবে, মাইনাস এন অফ এইচ এর মান কত? 3, তার মানে সেটা কি হবে? 1/9 হবে। আর জেড, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলছে, তার মানে তার জেড এর মান কত? 1, মানে পারমাণবিক সংখ্যা 1। সো 1² থাকা যে কথা, না থাকা একই কথা। ওকে, তাহলে দেখো তো এখানে কত আসে। এখানে দেখো আমরা একটু হিসাব করে দেখি যে 1/λ সমান সমান কত হবে? আর এস ইন্টু, দেখো নিচে এখানে আমার লসগু কত হবে? লসগু হবে তোমার 36। তো আমি এখানে 36 দিলাম, তাহলে এখানে কত হবে? এখানে হবে তোমার 9 মাইনাস 4। তাহলে 1/λ সমান সমান কত হবে? 5 আর এইচ ডিভাইডেড বাই 36 হবে। ওকে, আচ্ছা এখন আমাকে কি বাই করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা মানটা বাই করতে হবে। তো আমরা কি করব? যেহেতু 1/λ আছে, তার মানে এটাকে আমরা উল্টাই দেব। তাহলে ল্যামডা মান কত হবে? ল্যামডা মানটা হবে তোমার
36/5 হবে। কি হবে? 36/5 হবে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 36/5। এখন আমাকে চাইছে তরঙ্গ সংখ্যা কত। তো তরঙ্গ সংখ্যা সমান আমরা কি জানি? তরঙ্গ সংখ্যা আমরা মিউ বার সমান সমান কি জানি? আমরা 1/λ জানি। 1/, কি জানি? ল্যামডা জানি। তাহলে দেখো যে 1/λ যেটা, এটা মান কত দেয়া আছে? এটা মান দেয়া আছে তোমার যে 5Rs/36 দেয়া আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে? আমার এখানে আনসার হবে যে তরঙ্গ সংখ্যা যেটা আছে সেটা হবে তোমার 5Rs/36 হবে। ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, চলো এখন আমরা নেক্সট পেজে যাই। ওকে, তো এখন এখানে কি বলছে দেখো যে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে? আচ্ছা, নেটে কি সমস্যা করতেছে? নেটে কি সমস্যা করতেছে নাকি একটু জানাও তো। বেশি আটকে যাচ্ছে? আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। শাকিল ভাই আছেন? শাকিল ভাই, হ্যাঁ ভাই। ক্লাস কি আটকে যাচ্ছে? আমি তো ছিলাম না, আটকাচ্ছে না তো, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এক কাজ করে দাঁড়ান ভাই, আমি ইথারনেট পোর্ট দিয়ে ইউজ করতেছি, আমি ইথারনেট পোর্ট ছাড়া ইউজ করি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। ও যাদের আটকায় ভাই, ওদের নিজস্ব পার্সোনাল প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। আচ্ছা দেখো, তো কি বলছে যে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, তো দেখো এখানে লাইন বলছে। আচ্ছা, তো বামার সিরিজ মানে কি ভাই বলো তো? বামার ভাই সিরিজ আপনার মানে ইয়া হয়ে আছে, কি হয়ে নোটটা গেছে? শেয়ার করেন। নোটটা কি হয়ে গেছে না? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, তাহলে রিমুভ রিমুভ হয়ে গেল না? স্ক্রিন তো ঠিকই আছে ভাই। আপনার স্ক্রিনটা স্টাক হয়ে আছে, আপনি আবার হচ্ছে স্ক্রিন শেয়ারটা কেটে আবার একটু স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই দাঁড়ান, এটা রিমুভ দিব তাই না? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা দিন। আচ্ছা ওকে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা। ভাই এখন কি ঠিক আছে? আমি একটু ঢুকি ওইটাতে, এখন হ্যাঁ দেখেন তো। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, দুঃখিত আমরা। এখন মনে হয় সমস্যা হবে না। না, এখন ঠিক হয়ে গেছে ভাই। আচ্ছা, সো দেখো এখানে কি বলছে যে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমাকে বাড়ি করতে হবে। তো বামার সিরিজ মানে কি? বামার সিরিজ মানে হচ্ছে যে আমার ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। বামার সিরিজ মানে কি? ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। বাট এখানে একটা লেস লাগাই দিছে যে দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। সো তুমি মাথায় রাখবা যে যে সিরিজটা আছে সেটা তো তোমার এন অফ এল এর মান হবে। তাহলে এখানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার এন অফ এল প্লাস লাইন নাম্বার। এন অফ এল প্লাস কি হবে? লাইন নাম্বার। এটা জাস্ট মনের প্রাণে বিশ্বাস করে নাও। তাহলে এখানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এল এর মান হচ্ছে এখানে তোমার 2। আর এখানে কততম লাইন বলছে ভাইয়া বলতো? দ্বিতীয় লাইন বলছে। তার মানে এখানের মধ্যে আমার এটা আমার এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 4 হবে। ঠিক আছে? এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান এখানে 4 হবে। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমাকে বাড়ি করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কত এটা আমাকে একটু বাড়ি করতে হবে। আচ্ছা, তো আমি একটু এটা এই পাশে নিয়ে যাই। ওকে, আচ্ছা, তো দেখো আমরা সবাই জানি যে তরঙ্গ দৈর্ঘ্য 1/λ। 1/λ সমান সমান আমরা কি জানি? যে আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। তোমরা যারা এই জিনিসগুলো পারো তোমরা সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? ওকে, সো দেখো এখানে আমরা আর এইচ এর মতো রেখে দিলাম, তাই না? ওকে, এখন দেখো এন অফ এল এর মান কত? এখানে 2। তার মানে 1 কি হবে? 1 হবে 4, মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস এন অফ এইচ এর মান কত ভাইয়া বলতো? 4। তার মানে কি হবে? 1/16 হবে ইন্টু জেড। হাইড্রোজেনের ক্ষেত্রে তার
পারমাণবিক সংখ্যাগত 1, তার মানে 1 স্কয়ার থাকা যায় কথা, না থাকা একই কথা। তাহলে দেখো এখানে আর ইজ সমান সমান কি পাবো আমরা? আর ইজ সমান সমান পাবো, দেখো আর ইজ ইন্টু কি পাবো আমরা? এখানে 16 নিলাম, তাহলে এখানে কত থাকবে? 4 মাইনাস এখানে কি থাকবে? 1 থাকবে। তাহলে 1 ডিভাইড বাই ল্যামডা সমান সমান কি হবে? আর ইজ ডিভাইড বাই কি হবে? আর ইজ ইন্টু 3 ডিভাইড বাই 16 হবে। আর এস ইন্টু 3 ডিভাইড বাই 16 হবে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে 1 ডিভাইড বাই ল্যামডা যদি আমার এইটা হয়, তাহলে ল্যামডা সমান সমান কি হবে? এর উল্টোটা হবে। তাহলে দেখো আমি এখানে ল্যামডাটা একটু লিখে দিই, যে ল্যামডা এখানে কত হবে? ল্যামডা সমান সমান হবে তোমার 16, দেখো এখানে কি হবে? 16 ডিভাইড বাই 3 আর এইচ হবে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে তোমার 16 ডিভাইড বাই 3 আর এইচ হবে, ঠিক আছে? 16 ডিভাইড বাই 3 আর এইচ হবে, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা নেক্সট পেজে যাই। এগুলো ইজি ছিল, ওকে। তো এখন আমরা দেখবো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ল্যামডা ম্যাক্স কখন হবে, ল্যামডা মিনিমাম কখন হবে। তো সবাই এই টপিকটা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো, ঠিক আছে? ওকে, আচ্ছা, শাকিল ভাই অনেকে বলতেছে যে লাইন নাকি আটকে যেতেছে, কমেন্টে বলতেছে। ভাই কি বললেন? যে লাইন নাকি আটকে যেতেছে অনেকে বলতেছে, কাহিনী কি বুঝলাম না। ভাই আমি তো ফেসবুকে কমেন্ট করতেছি, আমি তো দেখতেছি ঠিকই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি ভাই, তাহলে ওইটা হয়তো বা ওদেরই সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে। তো আমরা এখন দেখবো যে ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম জিনিসগুলো কি, দেখো। সো তুমি আমাকে বলো তো ভাইয়া, যে আমরা কি জানি? আমরা জানি যে ই সমান সমান, আমরা জানি যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি, তাই না? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি, ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে ল্যামডা ম্যাক্স কখন হবে? ল্যামডা ম্যাক্স তখনই হবে যখন এনার্জি মানটা মিনিমাম হবে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এনার্জি মান কখন মিনিমাম হবে? দেখো, ধরো আমি এখানে কি নিলাম? একটা নিউক্লিয়াস নিলাম, ঠিক আছে? নিউক্লিয়াস নিলাম, নিউক্লিয়াসের চারপাশে আমি অনেকগুলো শক্তি স্তর নিলাম, শক্তি স্তর নিলাম, ঠিক আছে? আমি অনেকগুলো শক্তি স্তর নিলাম, ওকে। আচ্ছা, এখন ধরো আমি এটাকে বললাম 1 নম্বর শক্তি স্তর। আচ্ছা দাঁড়াও, এটা আমি অন্য একটা কালার ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, ধরলাম আমি এটা 1 নম্বর শক্তি স্তর, এটাকে ধরলাম আমি 2 নম্বর শক্তি স্তর, এটাকে আমি বললাম 3 নম্বর শক্তি স্তর, এটাকে আমি ধরলাম 4 নম্বর শক্তি স্তর, ওকে। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আনবো, 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আনবো, ওকে। এখন তুমি আমাকে বলো যে এটা তো 1, এটা 2, এটা 3। এখন 3 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন ফিরে আনলে কম শক্তি লাগবে, নাকি অসীম থেকে ইলেকট্রন ফিরে আনলে কম শক্তি লাগবে? অবশ্যই 3 নাম্বার শক্তি স্তর থেকে যখন আমি ইলেকট্রনটা ফিরিয়ে আনবো, তখন সেখানে এনার্জি সবচেয়ে কম লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো আমি আবার বলি, দেখো যে আমার কি লাগবে? ল্যামডা ম্যাক্সিমাম মান লাগবে, মানে ল্যামডা ম্যাক্সিমামের মান লাগবে। সো ল্যামডা ম্যাক্সিমামের মান কখন হবে? যখন আমার এনার্জি সবচেয়ে মিনিমাম হবে। এখন এনার্জি সবচেয়ে মিনিমাম কখন হবে? দেখো, যে যখন আমি একটা শক্তি স্তরে ইলেকট্রন আনবো, মানে তার পরবর্তী শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটা নিয়ে আসবো, তখনই মানে তখনই এনার্জির মান সবচেয়ে মিনিমাম হবে। আচ্ছা, তাহলে দেখো ভাই, এখানে আমার এন অফ এল এর মান যাই হোক না কেন, দাঁড়াও একটা মিনিট, আমার এন অফ এল এর মান যাই হোক না কেন, আমার এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার এন অফ এল এর থেকে 1 বেশি। আমি বিষয়টা আবার বুঝে দেখো, যে আমার 2 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসবে, তার মানে দেখো এন অফ এল এর মান কত? 2। এখন 3 নাম্বার শক্তি স্তর থেকে ফিরে আসলে কি মানে শক্তি সবচেয়ে কম লাগবে, তার মানে এখানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 3, ওকে। তাহলে দেখো এন অফ এইচ সমান সমান 3 আমরা কখন পাইছি? যে এন অফ এইচ সমান সমান 3 পাইছি তখনই যখন আমরা এন অফ এল প্লাস 1 নিছি, মানে 2 প্লাস 1 নিছি। সো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো। যদি না বুঝো, তোমরা ঠাড়া মুখস্থ রাখবা যে ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে আমার এন অফ এল এর মান যাই হোক না কেন, এন অফ এইচ এর মান কি হবে? এন অফ এল এর থেকে 1 বেশি হবে, ঠিক আছে? এন অফ এল এর থেকে 1 বেশি হবে। আচ্ছা, ওকে। এখন এটা হচ্ছে আমরা লিখি ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে। আচ্ছা, ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে, ওকে। এখন আমরা আসি ঠিক আগের মতো, যে আমরা কি জানি? ই সমান সমান জানি আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি, ওকে। এখন ল্যামডা মিনিমাম কখন হবে ভাইয়া বলো তো? ল্যামডা মিনিমাম তখনই হবে যখন এনার্জি সবচেয়ে বেশি হবে। ল্যামডা মিনিমাম তখনই হবে যখন এনার্জি সবচেয়ে বেশি হবে। এখন ধরো আমি আগের মতো বললাম যে আমি 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরিয়ে আনবো। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে তার পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রন ফিরে আনলে বেশি শক্তি লাগবে, নাকি অসীম থেকে ইলেকট্রনটা ফিরে আনলে বেশি শক্তি লাগবে? অবশ্যই অসীম থেকে ইলেকট্রনটা ফিরে আনলে বেশি শক্তি লাগবে। তার মানে এখানে আমার এন অফ এল এর মান, এখানে এন অফ এল এর মান যাই হোক না কেন, এন অফ এল এর মান যাই হোক না কেন, আমার এন অফ এইচ এর মান কি হবে? এন অফ এইচ এর মান হবে তোমার ইনফিনিটি। এন অফ এইচ এর মান কি হবে? ইনফিনিটি হবে। ঠিক আছে, ওকে।
তার মানে এটা দ্বারা আসলে কি বুঝছি, যে ল্যামডা ম্যাক্সিমাম তখনই হবে যখন আমার এন অফ এল এর মান যাই হোক না কেন, এন অফ এইচ এর মান হবে ওই এন অফ এল এর থেকে এক বেশি। আর ল্যামডা মিনিমাম কখন হবে? ল্যামডা মিনিমাম তখনই হবে যখন কোনো একটা শক্তি স্তর থেকে ইনফিনিটি থেকে ইলেকট্রন ফিরে আসবে, ইনফিনিটি থেকে ইলেকট্রনটা ফিরে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এখন দেখো একটা কোশ্চেন আমরা সলভ করি। এই কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা মোটামুটি অনেক কিছু ক্লিয়ার করার মানে ট্রাই করবো আর কি। দেখো, সো দেখো এখানে কি বলছে, যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ধাপান্তরিত হলে, প্রথম কোশ্চেনটা বলছে কি, যে ইলেকট্রনের ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য কোন সিরিজের কততম লাইন? ওকে, কততম লাইন? আচ্ছা, তো দেখো ভাইয়া, যে আমরা একটু বোঝা ট্রাই করি, যে আমরা কি জানি ভাইয়া বলতো, আমরা একটু আগে দেখছিলাম যে যখন লাইন বলবে, লাইনের ক্ষেত্রে কি হবে ভাইয়া বলতো, লাইনের ক্ষেত্রে আমরা জানি যে এন অফ এইচ, এন অফ এইচ সমান সমান কি হবে, এন অফ এল প্লাস লাইন হবে, তাই না? এন অফ এল প্লাস লাইন হবে। ওকে, এখন দেখো ভাইয়া, ইলেকট্রনটা কোথায় ফিরে আসতেছে? দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসতেছে। তার মানে এখানে এন অফ এল এর মান কত? এন অফ এল এর মান হচ্ছে তোমার 2। আর ইলেকট্রনটা দেখো তো শুরুতে কোথায় ছিল? শুরুতে এসেছিল তোমার চতুর্থ শক্তি স্তরে ছিল। তার মানে এখানে এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 4 হবে। ঠিক আছে, এন অফ এইচ এর মান কত হবে? 4 হবে। শাকিল ভাই, ভাই আমি এখন একটা একটা করে ব্যান দেবো, আপনি ক্লাস চালাই যান। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা কি আসলে সমস্যা করতেছে? আপনি কি দেখতেছেন ভাই, মানে ভয়েস কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আমি ক্লাসে আছি, আমি এফবিতে আছি। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো, এখন দেখো ভাইয়া, এখন আমাকে লাইন বাড়ি করতে হবে। সো তুমি আমাকে বলো তো ভাইয়া, লাইন সমান সমান কি হবে? লাইন সমান সমান হবে যে এন অফ এইচ মাইনাস হবে এন অফ এল, এন অফ এইচ মাইনাস এন অফ এল হবে। ওকে, ফাইন। এখন দেখো ভাইয়া, যে এন অফ এইচ এর মান কত? 4, আর এন অফ এল এর মান কত? 2। তার মানে লাইন সংখ্যা কত হবে? 2 নাম্বার হবে। তার মানে দেখো, যে ইলেকট্রনের ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য, দেখো ইলেকট্রনটা কোথায় ফিরে আসছে? 2 নাম্বার শক্তিস্তরে ফিরে আসছে। তার মানে 2 নাম্বার শক্তিস্তরে যদি ফিরে আসে, তার মানে সেটা কি হবে? বামার সিরিজ হবে। সেটা কি হবে? বামার সিরিজ হবে। বামার সিরিজ হবে। আর বামার সিরিজের কততম লাইন হবে? বামার সিরিজের দ্বিতীয় লাইন হবে। বামার সিরিজের কি হবে? বামার সিরিজের দ্বিতীয় লাইন হবে। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে। এই জিনিসগুলো কিন্তু আমি একটু দেখাইছিলাম এই জিনিসগুলো। ওকে, এখন দেখো কি বলছে, যে ওই সিরিজের ল্যামডা ম্যাক্সের মান কত? আচ্ছা, তো ল্যামডা ম্যাক্স, সো ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে দেখো তো ভাইয়া, আমরা জানি না যে ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে আমরা কি জানি, যে আমার এন অফ এল এর মান যাই হোক না কেন, আমার এন অফ এইচ এর মান কি হবে? আমার এন অফ এল এর থেকে কি হবে? এক বেশি হবে। ওকে, ফাইন। তাহলে দেখো ভাইয়া, যে আমরা এখানে বাই করি 1 ডিভাইডেড বাই ল্যামডা, 1 ডিভাইড বাই ল্যামডা সমান সমান কি হবে? আর এইচ ইন্টু 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এন ই স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার জেড স্কোয়ার। ঠিক আছে, ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার জেড স্কোয়ার হবে। ওকে, ফাইন। এখন দেখো, যে আমরা এখানে আর এইচ দিলাম। ওকে, ফাইন। এখন দেখো, ইলেকট্রনটা কোথায় ফিরে আসবে? দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। তার মানে এখানে এন অফ এল এর মান কত হবে? এন অফ এল এর মান হবে তোমার 2। তার মানে 1/2 স্কোয়ার মান কত হবে? 1/4 হবে। আর এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এল প্লাস 1, মানে 2 প্লাস 1 মানে কত হবে? এন অফ এইচ এর মান কত হবে? 3 হবে। তার মানে কি দেবো? 1/3 স্কোয়ার মানে 1/9 ইন্টু, দেখো যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 1 স্কোয়ার দেয়া যায় কথা, না দেয়া একই কথা। তাহলে দেখো তো এখানে কত থাকতেছে, যে আমরা এখানে দিলাম আর এইচ ইন্টু দিলাম আমি 36, তার মানে এখানে কত থাকতেছে? 9 মাইনাস 4 থাকতেছে। ওকে, তাহলে দেখো তো এখানে আমার ল্যামডা মানটা কত থাকতেছে, যে আর এইচ ইন্টু 5 ডিভাইড বাই 36, তাহলে এখানের মধ্যে আমার ল্যামডার মানটা কি হবে? ল্যামডা মানটা হবে, দেখো ঠিক এর উল্টাটা, দেখো যে 1 ডিভাইড বাই ল্যামডা মানে যদি আমার এইটা হয়, তাহলে ল্যামডা মান কত হবে? ল্যামডা মানটা হবে তোমার 36 ডিভাইড বাই 5 আর এইচ হবে। ঠিক আছে, তার মানে দেখো, যে ওই সিরিজের ল্যামডা ম্যাক্স সমান সমান কত হবে? 36 ডিভাইড বাই 5 আর এইচ হবে। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাকে বাড়ি করতে হবে যে ল্যামডা মিনিমাম কত। তো ল্যামডা মিনিমামের ক্ষেত্রে আমরা কি বাড়ি করেছিলাম? যে এন অফ এল এর মান যাই হোক না কেন, আমার এন অফ এইচ এর মান কি হবে? ইনফিনিটি হবে। তো চলো আমরা একটু নেক্সট পেজে ঢুকি। ওকে,
আচ্ছা দেখো, সো দেখো আমরা এখানে কি পাইছি ভাইয়া বলতো এন অফ এল। সো দেখো তো যে আমার ইলেকট্রনটা কোথায় ফিরে আসবে, দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। তার মানে এন অফ এল এর মান কত হবে, 2 হবে। আর যেহেতু এখানে ল্যামডা মিনিমাম বলছে, তার মানে এখানে আমার এন অফ এইচ এর মান কত হবে, এন অফ এইচ এর মান হবে তোমার ইনফিনিটি হবে। ওকে, সো আমরা চলো এখানে 1 বাই ল্যামডা মানটা বাই করি। সো 1 বাই ল্যামডা সমান সমান কি হবে, 1 বাই ল্যামডা সমান সমান হবে আর এইচ ইন্টু কি হবে, আর এইচ ইন্টু 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার ইন্টু হবে তোমার জেড স্কোয়ার। তো জেড স্কোয়ার থাকা যে কথা, না থাকা একই কথা। সো আমি এখানে দিলাম আর এইচ দিলাম ইন্টু দেখো যে 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার 4 মাইনাস এন অফ হিসেবে মান কত ইনফিনিটি, তার মানে 1 বাই ইনফিনিটি স্কোয়ার। সো 1 বাই ইনফিনিটি স্কোয়ার মানে সেটা কি আমরা 0 হিসেবে কি আমরা বলতে পারি না, মানে 1 ডিভাইড বাই ইনফিনিটি মানে সেটা কি হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কি থাকতেছে, আমার থাকতেছে যে আর এইচ ডিভাইডেড বাই কি থাকতেছে, 4 থাকতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার ল্যামডা মান কত থাকতেছে ভাইয়া বলতো, ল্যামডা মান থাকতেছে আমার 4 ডিভাইডেড বাই আর এইচ, 4 ডিভাইডেড বাই আর এইচ। এটা কিসের মান, এটা হচ্ছে তোমার ল্যামডা মিনিমামের মান। এটা কিসের মান, ল্যামডা মিনিমামের মান। ওকে, তাহলে ল্যামডা মিনিমামের মান কত পাইছি আমরা, 4 ডিভাইড বাই আর এইচ পাইছি। আর এটা আমরা কত পাইছি ভাইয়া বলতো, আমরা ল্যামডা ম্যাক্সিমাম পাইছি আমরা 36 ডিভাইড বাই 5 আর এইচ পাইছি। ওকে, তো আই থিঙ্ক সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো তোমরা আমাকে একটু জানাও তো যে এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কি না। যদি না বুঝতে পারো আমাকে জানাও, আমি আবার বুঝিয়ে দিই। একটু জানাও আমাকে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা চলো নেক্সট পেজে যাই এখন। ওকে, তো দেখো এখানে কি বলছে যে আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে। আচ্ছা ফাইন, তাহলে দেখো তরঙ্গ সংখ্যা বলছে। ওকে, তো তরঙ্গ সংখ্যা যেহেতু বলছে, তাহলে দেখো যে আমরা তরঙ্গ সংখ্যা সমান সমান কি জানি, আমরা জানি যে 1 ডিভাইডেড বাই ল্যামডা জানি। ওকে, এখন যেহেতু এখানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, তো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে কি ভাবে বলতো, আমার ল্যামডা মান কি হবে, ম্যাক্সিমাম হবে, তাই না? ল্যামডা মান কি হবে, ল্যামডা মান ম্যাক্সিমাম হবে। তো ল্যামডা মান ম্যাক্সিমাম হওয়া মানে কি ভাবে বলতো, আমার এন অফ এল এর মান কত হবে, দেখো তো এন অফ এল এর মান হবে বামার সিরিজ। তো বামার সিরিজ মানে কি, আমার এন অফ এল এর মান কত হবে, এন অফ এল এর মান হবে তোমার 2 হবে। তাহলে এন অফ এইচ এর মান কি হবে, এন অফ এইচ এর মান হবে তোমার এন অফ এল প্লাস 1, এন অফ এল প্লাস 1 হবে, তাই না? এন অফ এল প্লাস 1 হবে। তাহলে এন অফ এইচ এর মান কত হবে, 2 প্লাস 1 মানে কত হবে, 3 হবে। ওকে, আচ্ছা, এখন আমাকে কি করতে হবে যে আমার এখানের মধ্যে কি বলছে যে আর এইচ ঋণাত্মক ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 1 ডিভাইড বাই ল্যামডা মানটা বাই করতে হবে। ঠিক আছে, ওকে, তো দেখো ভাই আমরা এখানে জানি যে 1 ডিভাইড বাই ল্যামডা, 1 ডিভাইড বাই ল্যামডা সমান সমান কি জানি আমরা, আর এইচ ইন্টু কি জানি আমরা 1 ডিভাইড বাই এন এল স্কোয়ার। তো আমরা 1 ডিভাইড বাই 4 হবে মাইনাস 1 ডিভাইড বাই 9 হবে, আর ইন্টু 1 স্কোয়ার থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে দেখো আর এইচ দিলাম, আর ইন্টু কি হবে, এটা যদি আমরা একটু মানে আগের মতো সিম্পলিফাই করি, তার মানে এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার 36 ডিভাইড বাই 5। ওকে, তাহলে দেখো 1 ডিভাইড বাই ল্যামডা মানে কি ভাই বলতো, সেটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যা মিউ বার সমান সমান কি হবে, মিউ বার সমান সমান হবে তোমার 5 আর এইচ ডিভাইড বাই 36 হবে। তাহলে দেখো তো আনসার কোনটা হবে, 5 আর এইচ ডিভাইড বাই 36, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। আনসার কোনটা হবে, আনসার হবে বি। ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া যে কি বলছে, বর্ণালীতে রেখার সংখ্যা। সো বর্ণালীতে কয়টা রেখা উৎপন্ন হবে, এটা সূত্র হচ্ছে তোমার এন, মানে এন মান হচ্ছে তোমার বর্ণালীতে রেখার সংখ্যা। সো এন সমান সমান হবে এন এইচ ডিভাইড এন এইচ মাইনাস এন এল ইন্টু এন এইচ মাইনাস এন এল প্লাস 1 ডিভাইড বাই 2। তো এন অফ এইচ মানে কি ভাই বলতো, যে প্রথমে যে শক্তি স্তরে ইলেকট্রন থাকে। আর এন অফ এল মানে কি, এন অফ এল মানে হচ্ছে যে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে। তো দেখো এখানে ধাবিতে কিন্তু এরকম একটা কোশ্চেন আসছিল, মানে এই কোশ্চেনটা আসছিল কত সাল আসছিল এটা আমি জানি না সঠিক, মানে ভুলে গেছি। যে কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। আচ্ছা, তো কতগুলো বর্ণালী রেখা পাওয়া যায়, এটাকে আমরা কি দ্বারা ইউজ করবো, এন দ্বারা ইউজ করবো। ওকে ফাইন,
এখন তুমি আমাকে বলো তো ভাই, এখানে আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা এখানের মধ্যে এন অফ এইচ এবং এন অফ এলটা বাইর করি। তো দেখো এখানের মধ্যে আমার যে এন অফ এল সমান সমান কত হবে ভাই বলো তো? যে আমার সেটা প্রথম শক্তি স্তরে ফিরে আসছে। তো প্রথম শক্তি স্তরে যেহেতু ফিরে আসছে, তার মানে এখানে আমার এন অফ এল এর মান কত হবে? 1 হবে। আর শুরুতে সে কোথায় ছিল? ষষ্ঠ শক্তি স্তরে ছিল, এজন্য আমার এন অফ এইচ এর মান কত হবে? এন অফ এইচ এর মান হবে তোমার 6 হবে। ওকে, তার মানে দেখো তো এন সমান সমান কি হবে? এন সমান সমান হবে, দাঁড়াও আমরা এই সূত্রের মধ্যে ফালাই যদি দেখো তাহলে কি হবে? এটা ফালাইলে কি হবে দেখো, যে 6 মাইনাস 1, 6 মাইনাস 1 ইন্টু 6 মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই কত হবে? 2 হবে। তাহলে দেখো যে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তার মানে এখানে কি পাবো আমরা? 5 ইন্টু দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তার মানে 5 ইন্টু 6 ডিভাইড বাই 2 থাকতেছে। তো দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি, তার মানে এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার 15টি। কতটি থাকবে ভাইয়া বলো তো? 15টি থাকবে। তার মানে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসলে মোট 15টি বর্ণালী রেখা পাওয়া যায়। কতটি পাওয়া যায়? 15টি বর্ণালী রেখা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল আমাদের এই ম্যাথ আর কি। ওকে, এখন এসে আমার জাল টাকা শনাক্তকরণ আমরা কিভাবে করতে পারি দেখো। তো তোমরা সবাই মাথায় রাখবা যে আসল টাকাতে কি থাকে? আসল টাকাতে কি থাকে? আসল টাকাতে তোমার ফসফোর থাকে। কি থাকে? ফসফোর থাকে, ফসফোর। ঠিক আছে? ফসফোর থাকে। ওকে, এখন যখন আমরা এই ফসফোরের মধ্যে যখন আমরা ইউভি লাইট দিই, মানে অতিবেগুনি রশ্মি দেই, তখন ইউভি লাইটটা কি হয়? তোমার দৃশ্যমান আলোতে পরিণত হয়। এই দৃশ্যমান আলোর মাধ্যমে আমরা বুঝি যে সেটা হচ্ছে তোমার আসল টাকা। বাট অপরদিকে নকল টাকাতে কিন্তু ফসফোর থাকে না। নকল টাকাতে এই ফসফোর থাকে না। ঠিক আছে? ফসফোর থাকে না। সো যেহেতু এখানে ফসফোর থাকে না, তার মানে আমরা যদি এখানে যতই ইউভি লাইট দেই, তার মানে সেখানে কি আমরা কোনো দৃশ্যমান আলো দেখতে পারবো? সেখানে আমরা দৃশ্যমান আলো দেখতে পারবো না। ঠিক আছে? দৃশ্যমান আলো আমরা দেখতে পারবো না। আচ্ছা, আমি বিষয়টা বুঝে দেখো। ধরো আমি তোমাদেরকে একটু মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। ওকে, আচ্ছা দেখো, ধরো সাপোজ এখানের মধ্যে আমার 2টা টাকা আছে। এইটা হচ্ছে একটা টাকা, এইটা হচ্ছে একটা টাকা। দেখো এটা হচ্ছে তোমার একটা টাকা। ওকে, আবার এখানে আরেকটা টাকা আছে। দেখো ধরো এখানের মধ্যে আরেকটা টাকা আছে। ওকে, এখন আমি কি করলাম ভাইয়া বলতো? আমি মানে 2টা টাকার মধ্যে কি করলাম? আমি ইউভি লাইট দিলাম। সো আমি এখানের মধ্যে ইউভি লাইট দেওয়ার পর কোনো দৃশ্যমান আলো দেখতে পারিনি। বাট আমি এখানে কি করছি? আমি এখানে ঠিক একইভাবে আমরা এখানের মধ্যে ইউভি লাইট দিছি, দেওয়ার পর এখানের মধ্যে আমরা দৃশ্যমান আলো দেখতে পারতেছি। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে আমার এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে তোমার 2, 1 এবং 2 নাম্বার টাকার মধ্যে কোনটা আসল কোনটা নকল বলো তো ভাইয়া? কোনটা আসল কোনটা নকল বলো তো ভাইয়া? যে যেখানে আমি ইউভি লাইট পাস করার পর দৃশ্যমান আলো পাবো, সেটা হচ্ছে তোমার আসল টাকা। আর যেখানে আমরা ইউভি লাইট দেওয়ার পর কোনো দৃশ্যমান আলো পাবো না, সেটা হচ্ছে তোমার নকল টাকা। সো আমি এটা লিখে দিই, এটা হচ্ছে তোমার নকল, এটা হচ্ছে তোমার নকল টাকা। আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার আসল টাকা। এটা কি ভাই বলো তো? এটা হচ্ছে তোমার আসল টাকা। ঠিক আছে? ওকে 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 আচ্ছা, এখন চলো আমরা একটু নেক্সট পেজে। ওকে, সো এখন এসে আমরা ডি ব্রগলির সমীকরণ বা ইলেকট্রনের দ্বৈত ধর্ম কি, এই জিনিসটা একটু আমরা বোঝার ট্রাই করি। ঠিক আছে? আচ্ছা ওকে, সো দেখো ভাইয়া, আমরা সবাই তো এই সূত্রটা জানি যে ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে তোমার এমসি স্কোয়ার। ই সমান সমান কি? এমসি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, এনার্জি সূত্র। আবার দেখো আমরা জানি যে ই সমান সমান হচ্ছে তোমার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ই সমান সমান কি জানি আমরা? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জানি। ওকে, এখন দেখো এইটাও সমান সমান ই, আবার এইটা সমান সমান ই। তার মানে এখানে আমরা বলতে পারি না যে এমসি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, আমরা বলতে পারি। এখন উভয় থেকে যদি আমি সি সি কাটাকাটি করি, তার মানে এখানে কি থাকে? এখানে থাকে তোমার এমসি সমান সমান থাকে এইচ ডিভাইডেড বাই ল্যামডা থাকতেছে। এমসি সমান সমান কি থাকতেছে? এইচ ডিভাইডেড বাই ল্যামডা থাকতেছে। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে ভর, এম মানে কি? ভর, আর সি মানে হচ্ছে আলোর বেগ। তার মানে ভরবেগ এটা কার সম্পর্ক ভাইয়া বলো তো? ভরবেগ হচ্ছে তোমার সেটা কণার সম্পর্ক। ভরবেগের সাথে কার সম্পর্ক আছে?
কণার সম্পর্ক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কার সম্পর্ক আছে? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমার তরঙ্গের সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে? তরঙ্গের সম্পর্ক আছে। তাহলে দেখো তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না যে কণাধর্ম ব্যস্তানুপাতিক হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম, কণধর্ম ব্যস্তানুপাতিক হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম। অর্থাৎ কণার ধর্ম বৃদ্ধি পেলে আমার তরঙ্গ ধর্ম হ্রাস পায়, আবার কণা ধর্ম যদি আমার হ্রাস পায় তখন আমার তরঙ্গ ধর্ম বৃদ্ধি পায়। সো দেখো যে যেহেতু ইলেকট্রনের মধ্যে একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম থাকে, এই জন্য আমরা এটাকে বলি ইলেকট্রনের দ্বৈত ধর্ম বলি। আর এই যে সূত্রটা আছে না যে এমসি ডিভাইডেড বাই এইচ ডিভাইড বাই ল্যামডা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডি ব্রগলির সমীকরণ। আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি যে ডি ব্রগলির সমীকরণ বলি। কি বলি? ডি ব্রগলির সমীকরণ আমরা বলি এটাকে। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারছো কিনা একটু জানাও তো আমাকে। আচ্ছা, ঠিক আছে, তো সবাই একটু জানাও তো বুঝছো কিনা এই জিনিসটা। একজন বলছে এখানে দুইটাই নকল লাগা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রন কণাধর্ম ও তরঙ্গ ধর্ম দুইটাই থাকে। ঠিক আছে, দ্বৈত মানে কি? দ্বৈত মানে হচ্ছে দুই, মানে দুই ধর্ম। ঠিক আছে, দুই ধর্ম। তাহলে দেখো তো যে ইলেকট্রনের একই সাথে দেখো ভরবেগ মানে কণাধর্ম আছে, আবার একই সাথে কি আছে ভাই বলতো? তরঙ্গ ধর্ম মানে কি? মানে তরঙ্গের মানে ধর্ম আছে। তো যেহেতু ইলেকট্রনের একই সাথে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে, এই জন্য এটাকে আমরা বলি ইলেকট্রনের দ্বৈত ধর্ম। ঠিক আছে, ইলেকট্রনের দ্বৈত ধর্ম বলি। ওকে, ঠিক আছে, চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে, আচ্ছা, তো তোমাদেরকে এখানে আমি কিছু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে তোমার যে আইএল রশ্মি, অতিবেগুনি রশ্মি, এমআরআই এর ব্যবহারগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। ঠিক আছে, বই থেকে তোমরা একটু দেখে নিবা আইএল রশ্মি, তারপর হচ্ছে তোমার অতিবেগুনি মানে ইউভি লাইট, আর এমআরআই। ঠিক আছে, আর চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসগুলোর ব্যবহার, এইগুলো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক ছিল। ওকে ওকে, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো চলো এখন আমরা আস্তে আস্তে দ্রাব্যতাতে একটু ঢুকি। দ্রাব্যতা, আচ্ছা, তো দেখো দ্রাব্যতার ক্ষেত্রে তোমরা একটু সবাই মাথায় একটু মানে দাঁড়াও একটা মিনিট, আমি কমেন্টগুলো একটু পড়ে নিই। একটু কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ভালোই পোলাবান আছে। আচ্ছা, তো আমরা দেখি যে দ্রাব্যতার ক্ষেত্রে প্রথম যে টপিকটা আসে যে দ্রব এবং দ্রাবককে যোগ করলে আমরা কি পাই? দ্রবণ পাই। আচ্ছা, তো এটা বাস্তবসম্মত উদাহরণ কিভাবে বলো তো? বাস্তবসম্মত উদাহরণ হচ্ছে তোমার, ধরো আমি কি নিলাম? চিনি নিলাম। চিনির সাথে আমরা কি নিলাম? চিনির সাথে আমি এখানে পানি নিলাম। তো চিনি এবং পানি যদি আমরা মিলাই বা মিশাই তখন আমরা সেখানে কি পাবো? সেখানে আমরা শরবত পাবো। কি পাবো আমরা? সেখানে আমরা শরবত পাবো। তাহলে এই যে চিনিটা আছে, চিনিটাকে আমরা কি বলবো? চিনিটাকে আমরা বলবো দ্রব, আর পানি যেটা আছে পানিটাকে আমরা কি বলবো? দ্রাবক বলবো। কি বলবো আমরা? দ্রাবক বলবো। আর চিনি এবং পানি মিক্সড করার পর আমরা কি পাইছি? শরবত পাইছি। তো শরবতটাকে আমরা কি বলবো? শরবতটাকে আমরা বলবো দ্রবণ, তাই না? তো এই বেসিক কথাবার্তা কিন্তু সবাই আমরা মোটামুটি জানি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন দেখো কি বলছে যে দ্রবণের প্রকারভেদ। সো আমরা সবাই জানি যে দ্রবণ হচ্ছে তোমার মোটামুটি তিন প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু থাকলে সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণ মানে কি? যে যতটুকু প্রয়োজন তার চেয়ে কম থাকলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ মানে কি? অতিরিক্ত দ্রবণ মানে হচ্ছে তোমার যে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি থাকলে সেটাকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন। তো ধরো এখানে আমাদের আমার তিনটা পাত্র আছে। সো ধরলাম আমি তিনটা পাত্রের মধ্যে আমি সেম দ্রাবক নিলাম। আমার তিনটা পাত্রের মধ্যে আমি কি নিলাম? একই দ্রাবক নিলাম। ওকে, এবং এই যে দ্রাবকগুলো আছে প্রতিটা দ্রাবক ধরলাম আমি সর্বোচ্চ সে 60 গ্রাম দ্রবকে সে তোমার অ্যাবজর্ব করতে পারে, বা 60 গ্রাম দ্রবকে সে মিক্সড করতে পারে। ঠিক একইভাবে ধরলাম যে এইটাও তোমার 60 গ্রাম। দাঁড়াও একটা মিনিট, আমি এটাকে একটু কপি পেস্ট করে নিই। ঠিক আছে, আচ্ছা, তো আমি ধরলাম এইটাও তোমার
ওকে, সো দেখো যে আমার এখানে প্রতিটা পাত্র কীভাবে বলতো, প্রতিটা পাত্র সর্বোচ্চ তোমার 60 গ্রাম দ্রবকে মিক্সড করতে পারে। এইটাও 60 গ্রাম দ্রবকে মিক্সড করতে পারে, এইটাও 60 গ্রাম দ্রবকে মিক্সড করতে পারে, এইটাও 60 গ্রাম দ্রবকে মিক্সড করতে পারে। ওকে, এখন আমি কি করলাম, আমি এখানের মধ্যে 60 গ্রাম দ্রব দিলাম। কি দিলাম আমি? 60 গ্রাম দ্রব দিলাম। তাহলে দেখো ভাইয়া, এটা সর্বোচ্চ 60 গ্রাম দ্রবকে সে মিক্সড করতে পারে, আমি এখানে 60 গ্রামে দিলাম, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়েছি। তাহলে এই দ্রবণটাকে আমরা কি বলবো? এই দ্রবণটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। কি বলবো আমরা এটাকে? সম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে? ওকে, আবার দেখো যে আমার এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবকটা সর্বোচ্চ 60 গ্রাম দ্রবকে মিক্সড করতে পারে। সো আমি কি করলাম, এখানের মধ্যে আমি 60 গ্রাম না দিয়ে আমি এখানে কি করলাম, 40 গ্রাম দিলাম। ঠিক আছে, 40 গ্রাম দিলাম। তাহলে দেখো ভাইয়া যে আমার এই দ্রাবকটা সর্বোচ্চ 60 গ্রাম দ্রবকে সে মিক্স করতে পারে, বাট আমি দিচ্ছি এখানে 40 গ্রাম। তাহলে দেখো যতটুকু প্রয়োজন ছিল তোমার 60 গ্রাম, তার চেয়ে কম দিচ্ছি। এই জন্য এই দ্রবণটাকে আমরা কি বলবো? এই দ্রবণটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? ওকে, ফাইন। এখন দেখো যে আমার এই যে দ্রাবকটা আছে, দ্রাবকটা সর্বোচ্চ 60 গ্রাম দ্রাবককে মিক্স করতে পারে। এখন আমি এখানে কি দিলাম, আমি এখানের মধ্যে দিলাম যে 90 গ্রাম দ্রব দিয়ে দিলাম। তাহলে দেখো ভাইয়া যে আমার প্রয়োজন ছিল 60 গ্রাম, বাট আমি এখানে দিচ্ছি প্রয়োজনের চেয়ে বেশি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে দ্রবণটা আছে, এই দ্রবণটাকে আমরা কি বলবো? অতিরিক্ত দ্রবণ বলবো। ওকে, ফাইন। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবকটা সর্বোচ্চ কত গ্রাম দ্রবকে মিক্স করতে পারে? সে সর্বোচ্চ 60 গ্রাম দ্রবকে মিক্স করতে পারে। তো এখানে আমি 90 গ্রাম দ্রব দিচ্ছি। তো 90 গ্রামের মধ্যে এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবকটা কি করবে? 60 গ্রামকে মিক্সড করবে, আর বাকি যে 30 গ্রাম আছে, বাকি 30 গ্রামকে সে কি করবে? বাকি 30 গ্রামকে সে অধঃক্ষেপ হিসেবে নিচে ফেলাবে। আমি আবার বলে দেখো, আমার এই দ্রাবকটা সর্বোচ্চ 60 গ্রাম দ্রবকে মিক্স করতে পারে। তো যখন আমি এখানে 90 গ্রাম দিচ্ছি, 90 গ্রাম দেওয়ার পর এই 90 গ্রাম থেকে 60 গ্রামকে সে মিক্স করছে, আর বাকি 30 গ্রামকে সে কি করবে? সেখানে অধঃক্ষেপ হিসেবে নিচে ফেলাবে। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, তো এখন দেখো যে আমার এই যেখানে তোমার দ্রবণ আছে, সো দ্রবণের যে আয়নগুলো আছে, সেই আয়নগুলোকে ধরো আমি যদি বলি কেআইপি, তো আমি এটার দ্রবণের আয়নগুলোকে আমি বললাম কেআইপি, আমি এইটার আয়নগুলোকে আমি বললাম কেআইপি, আমি এটাকে আমি বললাম কেআইপি বললাম, এটাকে আমি কি বললাম? কেআইপি বললাম। ওকে, ফাইন। এখন তুমি আমাকে বলো যে আমরা সবাই জানি যে সম্পৃক্ত দ্রবণের কেআইপিকে আমরা আদর করে কি ডাকি? আমরা আদর করে কেএসপি ডাকি। ঠিক আছে? আমরা সম্পৃক্ত দ্রবণের আয়নগুলোর যে গুণফল আছে সেটাকে আমরা আদর করে কি ডাকি? কেএসপি ডাকি। ওকে, এখন দেখো যে অসম্পৃক্তের ক্ষেত্রে কি ভাই বলতো? পরিমাণে কম আছে। তার মানে এই যে কেআইপিটা আছে, এই কেআইপিটা কি হবে? আমার কেএসপির চেয়ে কি অবশ্যই কম হবে। তার মানে এটার কেআইপিটা আমার কেএসপির চেয়ে কম হবে। আবার দেখো আমার অতিরিক্ত দ্রবণের মধ্যে দেখো তো ভাইয়া যে এখানে কি আমার বেশি আছে না? প্রয়োজনের চেয়ে বেশি আছে। তার মানে এই কেআইপিটা কি হবে? এই কেআইপিটা তোমার কেএসপির চেয়ে বেশি হবে। কি হবে? কেআইপির চেয়ে কেএসপিটা বেশি হবে। এই জিনিসটা সবাই বুঝছো কিনা? এই জিনিসটা সবাই বুঝছো কিনা? দেখো মানে সম্পৃক্ত অবস্থার যে কেআইপিটা আছে সেটাকে আমরা বলি কেএসপি। এখন অসম্পৃক্ত যেটা আছে সেটা কি আমার সম্পৃক্ত চেয়ে কম আছে, তার মানে এটা কেআইপিটা কি হবে? কেএসপির চেয়ে কম হবে। অতিরিক্ত মানে কি? সেটা সম্পৃক্ত চেয়ে বেশি আছে, তার মানে তার কেআইপিটা কি হবে? কেএসপির চেয়ে বেশি হবে। ঠিক আছে? তো চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দ্রাব্যতা। সো দ্রাব্যতাকে দেখো আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার এককবিহীন মানে গ্রাম পার 100, আরেকটা হচ্ছে তোমার ঘনমাত্রা, আরেকটা হচ্ছে তোমার গ্রাম পার লিটার। ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার কি? গ্রাম পার লিটার। ওকে, সো দেখো এককবিহীন মানে কি ভাবে বলতো? যে তাপমাত্রা স্থির থাকলে সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে, অথবা তাপমাত্রা স্থির থাকলে সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকের জন্য যত গ্রাম দ্রব লাগে সেটাকে আমরা বলি দ্রাব্যতা। মানে কমন কথা কি ভাবে বলতো? দ্রাব্যতা মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকের জন্য যতটুকু দ্রব প্রয়োজন সেটাকে আমরা বলি দ্রাব্যতা। আবার দেখো আমরা ঘনমাত্রা একক যদি মানে বলি, তখন সেটা হয় তোমার যে স্থির তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলি দ্রাব্যতা। ধরো আমার একটা সম্পৃক্ত দ্রবণ আছে, তার ঘনমাত্রা আমি ধরলাম যে সেটা হচ্ছে তোমার 1 মোলার। তাহলে তার দ্রাব্যতা কত হবে? তার দ্রাব্যতা হবে 1 মোলার। আর গ্রাম পার লিটার এককে হচ্ছে তোমার যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব থাকে সেটাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তো যদি না বুঝে কোনো সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করার মাধ্যমে মোটামুটি সব কিছু বুঝে যাব। জাস্ট আপাতত এই জিনিসটা একটু মনে প্রাণে বিশ্বাস করে নাও যে সম্পৃক্ত দ্রবণের
100 গ্রাম দ্রাবকের জন্য যতটুকু দ্রব্য প্রয়োজন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি দ্রাব্যতা। ঠিক আছে, আমরা একটু পরে চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে দেখো। কি বলছে যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম দ্রব্য আছে। এখন আমাকে বলছে এটা দ্রাব্যতা কত। আচ্ছা, তো দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে আমরা জানি যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকে সেটা হচ্ছে দ্রাব্যতা। এখন দেখো এখানে আমাদের আমার দ্রবণ কতটুকু আছে। এখানে আমার দ্রবণ আছে 150 গ্রাম আছে। দ্রবণ কতটুকু আছে? 150 গ্রাম আছে। আর এখানে দ্রব কতটুকু আছে ভাইয়া বলতো? দ্রব এখানে আমাদের আছে তোমার 30 গ্রাম আছে। কতটুকু আছে? 30 গ্রাম আছে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে মধ্যে আমার দ্রাবক কতটুকু আছে। আমরা জানি যে দ্রব এবং দ্রাবক যোগ করলে আমরা দ্রবণ পাই। তাহলে দ্রবণ থেকে আমরা দ্রব বিয়োগ করলে আমরা কি পাবো? দ্রবণ থেকে দ্রব বিয়োগ করলে আমরা এখানে দ্রাবক পাবো। সো দ্রাবক এখানে কত হবে? দ্রাবক এখানে হবে তোমার 120 গ্রাম হবে। ওকে ফাইন। এখন আমাকে এখানে দ্রাব্যতা বাই করতে হবে। সো দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, সো দেখো ভাইয়া, সো আমাকে এখানে বাই করতে হবে যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে। সো দেখো আমি এখানে লিখি যে আমার 120 গ্রাম 120 গ্রাম দ্রাবকে 120 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে। 120 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে তোমার 120 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? দ্রব হচ্ছে তোমার 30 গ্রাম আছে। ওকে, এখন আমাকে বাই করতে হবে যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু আছে। সো আমি লিখি যে 1 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? দ্রব হচ্ছে তোমার 30 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 120 গ্রাম। তো সুতরাং আমি লিখি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? দ্রব হচ্ছে তোমার 30 ডিভাইডেড বাই 120 ইন্টু কত হবে? ইন্টু হবে তোমার 100 হবে, তাই না? ওকে ফাইন। তাহলে দেখো তো ভাই এখানে কি হবে। এখানে দেখো আমরা একটু যদি লিখি যে 30 মানে 3 4 হচ্ছে 12, আর এখানে 4 দ্বারা যদি আমি কাটাকাটি করি তার মানে এখানে কি হবে? 25 আসবে। তার মানে দেখো এখানে কি আসবে? 25 গ্রাম আসবে। তাহলে দেখো আমার 100 গ্রাম দ্রাবকের জন্য দ্রব কতটুকু লাগে? 25 গ্রাম লাগে। তাহলে এখানে দ্রাব্যতা কত হবে? দ্রাব্যতা হবে 25। মানে 100 গ্রাম দ্রাবকের জন্য যতটুকু দ্রব লাগে সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দেখো ভাইয়া যে যেহেতু আমার 100 গ্রাম দ্রাবকের জন্য দ্রব লাগে 25 গ্রাম, এই জন্য আমার দ্রাব্যতা কত হবে? দ্রাব্যতা হবে 25। ওকে, তো এটা কিন্তু আমরা একটা মানে খুব ইজিভাবে করতে পারি। দেখো যে এখানে আমার উপর দেখো, আমি একটু অবজার্ভ করে দেখো, যেখানে কি ছিল? উপরে 30 ছিল, নিচে কি ছিল? 120 ছিল, আর ইন্টু কি ছিল? ইন্টু ছিল তোমার 100 ছিল। ওকে, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে 120টা কিসের মান? 120 হচ্ছে তোমার দ্রাবকের মান, আর 30 মানে এটা কিসের মান? দ্রবের মান, আর ইন্টু হচ্ছে তোমার 100। তাহলে আমরা দ্রাব্যতা সমান সমান একটা সূত্র পাইছি না, যে দ্রাব্যতা সমান সমান কি হবে? উপরে হবে তোমার দ্রব, নিচে হবে তোমার দ্রাবক, নিচে হবে তোমার দ্রাবক ইন্টু হবে কত? 100 ইন্টু কত হবে? 100 হবে। তার মানে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100। এটা কিন্তু আমরা সূত্র হিসেবে আমরা মাথায় রাখবো, যে যখন আমাকে বলবে দ্রাব্যতা বের করো তখন আমরা এইটার মাধ্যমে আমরা দ্রাব্যতা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। তো কি বলছে এখানে যে দ্রাব্যতা 50 হলে দ্রাবক দ্রবণের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো দ্রাব্যতা 50 মানে কি ভাই বলো তো? যে আমার 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব আছে 50 গ্রাম। তাহলে দেখো আমরা এখানে লিখি যে আমার এখানে দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে তোমার 100 গ্রাম। দ্রাবক কতটুকু? 100 গ্রাম। আর দ্রব কতটুকু? দ্রব হচ্ছে এখানের মধ্যে 50 গ্রাম। ওকে, তাহলে এখানে দ্রবণ কতটুকু হবে? দ্রবণ হবে এখানের মধ্যে 150 গ্রাম হবে। ঠিক আছে, 150 গ্রাম হবে। তাহলে দেখো যে দ্রাবক এবং দ্রবণের পরিমাণটা আমরা এখানে বের করে ফেলছি। এখন বলছে যে ওই দ্রবণের 300 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব লাগবে। তাহলে দেখো এখানে কিসের সাথে কিসের সম্পর্ক দেওয়া আছে? দ্রবণের সাথে এখানের মধ্যে আমার দ্রবের সম্পর্ক দেওয়া আছে। দ্রবণের সাথে কিসের সম্পর্ক দেওয়া আছে? দ্রবের সম্পর্ক দেওয়া আছে। তো চলো আমরা দ্রবণের সাথে দ্রবের সম্পর্ক লিখি। যে দেখো এখানে কতটুকু দ্রবণ আছে? 150 গ্রাম দ্রবণ আছে। তো দেখো আমরা এখানে লিখি যে 150 গ্রাম দ্রবণের জন্য দ্রব কতটুকু লাগে? দ্রব লাগে 50 গ্রাম। দ্রব কতটুকু লাগে? দ্রব লাগে হচ্ছে তোমার 50 গ্রাম। ওকে, সো দেখি আমরা 1 গ্রাম দ্রবণের জন্য কতটুকু লাগে? 1 গ্রাম দ্রবণের জন্য দ্রব লাগে 50 ডিভাইড বাই হচ্ছে তোমার 150। ওকে, এখন আমাকে কি বলছে যে 300 গ্রাম দ্রবণের জন্য কতটুকু দ্রব লাগে। সো আমি এখানে লিখি যে 300 গ্রাম দ্রবণের জন্য কতটুকু লাগে। দেখো, তো আমি নিচে দিলাম 150,
উপর দিলাম আমি 50 ইন্টু দিলাম আমি 300 দিলাম। ওকে, আচ্ছা ফাইন। তাহলে দেখো ভাইয়া যে 150কে যদি আমরা 300 দ্বারা কাটাকাটি করি তার মানে কি পাবো আমরা এখানে 2 পাবো। তার মানে 50 ইন্টু 2 মানে সেখানে কত পাবো আমরা 100 গ্রাম পাবো। অর্থাৎ আমরা 300 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব কতটুকু লাগবে? দ্রব লাগবে হচ্ছে 100 গ্রাম। দ্রব কতটুকু লাগবে? দ্রব লাগবে 100 গ্রাম। ঠিক আছে, তো তো আই থিঙ্ক সবাই জিনিসটা বুঝতে পারছো আর কি। ওকে ওকে গুড, সেরা সেরা। আরে বস বস। আচ্ছা দেখো কি বলছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। এখন বলছে যে ওই তাপমাত্রায় পটাশিয়াম মানে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত। আচ্ছা একটু বোঝার ট্রাই করো। দেখো যে ধরো আমার এখানে কি আছে ভাই বলতো, আমার এখানের মধ্যে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা দ্রবণ আছে। কি আছে এখানে মধ্যে একটা দ্রবণ আছে। ওকে, এখন যদি আমি এটাকে বাষ্পীভূত করি, বাষ্পীভূত করলে কি উড়ে যাবে বলো তো ভাইয়া? বাষ্পীভূত করলে সেখান থেকে তোমার পানি উড়ে যাবে। কি উড়ে যাবে? পানি উড়ে যাবে। আর পানি উড়ে যাবে মানে সেখানে কি কি উড়ে যাবে? দ্রাবক উড়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো যে দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে তোমার দ্রব থাকে দ্রাবক থাকে। তাহলে দ্রাবক উড়ে গেছে, দ্রাবক উড়ে গেছে, তাহলে এখানে কে অবশিষ্ট থাকবে? এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে তোমার দ্রব থাকবে। অবশিষ্ট কে থাকবে? দ্রব থাকবে। আমি আবার বলি, দেখো একটা দ্রবণকে আমি কি করছি? বাষ্পীভূত করছি। তো বাষ্পীভূত করলে কি হবে? পানি উড়ে চলে যাবে। আর পানি উড়ে চলে যাওয়া মানে কি? সেখানে কি হবে? দ্রাবক উড়ে চলে যাবে। এখন একটা দ্রবণের মধ্যে কি থাকে? দ্রব থাকে, দ্রাবক থাকে। তো দ্রাবক উড়ে চলে গেছে, তার মানে এখানে আমার কি অবশিষ্ট থাকবে? দ্রব অবশিষ্ট থাকবে। এখন আমাকে এখানে দ্রাব্যতা বাই করতে হবে। ঠিক আছে, ওকে। তো দ্রাব্যতা আমরা কিভাবে বাই করব? প্রথমে আমরা এখানে দ্রবের পরিমাণটা বাই করব, তারপর এখানে আমরা দ্রাবকের পরিমাণটা বাই করব। ওকে, এখন দেখো ভাই এখানের মধ্যে আমার দ্রবণ কতটুকু আছে। দ্রবণ হচ্ছে তোমার এখানের মধ্যে আমরা এখানে লিখি যে দ্রবণ এখানে কতটুকু আছে। দ্রবণ হচ্ছে তোমার 100 গ্রাম। দ্রবণ কতটুকু? 100 গ্রাম। আর এখানে বাষ্পীভূত করার পর 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। সো এই যে অবশেষ আছে এটা কিসের পরিমাণ? দ্রবের পরিমাণ। তার মানে দেখো দ্রব কতটুকু হবে? দ্রব হবে তোমার 50 গ্রাম হবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যেখানে আমার দ্রাবক কত হবে? দ্রাবক হবে দ্রবণ মাইনাস দ্রব। তার মানে এখানে কত হবে? দ্রাবক হবে তোমার 50 গ্রাম হবে। ওকে ফাইন। এখন আমরা সবাই কি এই জিনিসগুলো জানি না যে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো আমরা সবাই জানি যে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে তোমার দ্রব ডিভাইড বাই দ্রাবক। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে তোমার দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। দ্রব ডিভাইড বাই দ্রাবক ইন্টু হচ্ছে কি 100। ওকে, এখন দ্রব কতটুকু আছে? দ্রব আছে এখানের মধ্যে 50 গ্রাম আছে। আর দ্রাবক কতটুকু আছে? দ্রাবক হচ্ছে তোমার 50 গ্রাম আছে, ইন্টু দিলাম আমি 100 দিলাম। তাহলে দেখো 50 50 কাটা, তার মানে এখানে কি থাকতেছে? 100 থাকতেছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি। দ্রাব্যতা কত? দ্রাব্যতা হবে সি। আচ্ছা ফাইন। ওকে, এখন দেখো যে কি বলছে, দ্রাব্যতা 20 হলে ওই দ্রবণের 50 ml কে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব প্রয়োজন? এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে 1.2। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন দেখো আমরা এতক্ষণ যাবত যতগুলো কোশ্চেন করছি দেখো তো সবগুলোতে কি আমার ভর ছিল না? সবগুলোতে কিন্তু ভর ছিল। একটাতে কি আয়তন ছিল? আয়তন ছিল না। তার মানে এই যে দ্রবণের আয়তনটা আছে এই আয়তনটাকে আমরা কি করব? আমরা ভরে কনভার্ট করব। আর আপেক্ষিক গুরুত্ব যে কথা, ঘনত্ব কিন্তু একই কথা। আপেক্ষিক গুরুত্ব যে কথা, ঘনত্ব একই কথা। সো আমরা সবাই জানি যে ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে আমরা জানি যে যে ভর, ভর ডিভাইডেড বাই আয়তন জানি, তাই না? ভর ডিভাইডেড বাই আয়তন জানি। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে ভর সমান সমান কি হবে? ভর সমান সমান হবে তোমার ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব ইন্টু কি হবে? ঘনত্ব ইন্টু আয়তন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ভর সমান সমান, দেখো ঘনত্ব কতটুকু দেওয়া আছে? 1.2 দেওয়া আছে। আয়তন কতটুকু দেওয়া আছে? 500 ml দেওয়া আছে। তাহলে দেখো আমি যদি 1.2 এর সাথে 500 গুণ দিই তার মানে সেখানে আমরা কি পাবো? 600 গ্রাম পাবো। তাহলে দেখো যে আমার এখানের মধ্যে 500 ml দ্রবণ মানে কি? সেটা 500 ml দ্রবণ মানে সেটা হচ্ছে তোমার 600 গ্রাম দ্রবণ। সেটা কি? দেখো যে 500 ml দ্রবণ মানে সেটা হচ্ছে তোমার 600 গ্রাম দ্রবণ। ওকে, এখন আমাকে কি করতে হবে? এখানে আমার মানে কত গ্রাম দ্রব প্রয়োজন এটা আমাকে বাইর করতে হবে। মানে 600 গ্রামের জন্য 600 গ্রাম সম্পৃক্ত করতে কতটুকু দ্রব প্রয়োজন সেটাকে আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো চলো দেখো আমরা একটু বাইর করি। আচ্ছা ওকে, তো দেখো আমরা এখানে কি দেওয়া আছে? দ্রাব্যতা দেওয়া আছে। সো দ্রাব্যতা 20 মানে কি? আমার দ্রাব্যতা 20 মানে এখানে দ্রাবক হবে কতটুকু? দ্রাবক হবে 100 গ্রাম। আর দ্রব কতটুকু হবে? দ্রব হবে তোমার 20 গ্রাম।
তাই না? দ্রাব্যতা 20 মানে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 20 গ্রাম। তাহলে এখানে দ্রবণ কতটুকু আছে? দ্রবণ হচ্ছে তোমার 120 গ্রাম আছে। ওকে, এখন আমাকে বাই করতে হবে যে 500 ml মানে 600 গ্রাম। তো 600 গ্রাম দ্রবণের জন্য আমার কতটুকু দ্রব্য প্রয়োজন সেটা আমাকে বাই করতে হবে। অর্থাৎ এখানে আমাকে দ্রবণের সাথে দ্রবের সম্পর্কটা আমাকে বাই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, যে আমরা এখানে কি করতে হবে, আমাকে যে দ্রবণের সাথে আমার দ্রবের সম্পর্ক বাই করতে হবে। ওকে, সো দেখো ভাই আমরা কি জানি, যে আমরা জানি এখানে 120 গ্রাম 120 গ্রাম দ্রবণের জন্য দ্রব কতটুকু লাগে? দ্রব লাগে 20 গ্রাম লাগে। ওকে, এখন দেখো আমরা এখানে লিখলাম যে 1 গ্রাম দ্রবণের জন্য দ্রব কতটুকু লাগে? নিচে দিলাম আমি 120, উপর দিলাম আমি 20 গ্রাম দিলাম। ওকে, এখন আমাকে কি বলছে? 500 ml কে সম্পৃক্ত করতে। তো 500 ml মানে কি? 600 গ্রাম। সো আমি লিখি যে 600 গ্রাম দ্রবণের জন্য দ্রব কতটুকু লাগে? 20 ডিভাইডেড বাই 120 ইন্টু কত হবে? ইন্টু হবে তোমার 600 হবে। তাহলে দেখো আমরা এখানে দেখি যে আমরা যদি এখানে কাটাকাটি করে দেখো 0 0 কাটা, আর এখানে কি হবে? 5 12 60 হবে। তার মানে 5 বিশে কত? 5 বিশে হচ্ছে তোমার 100 গ্রাম। তার মানে 500 ml কে সম্পৃক্ত করতে দ্রব কতটুকু লাগবে? দ্রব লাগবে হচ্ছে তোমার 100 গ্রাম। দ্রব কতটুকু লাগবে? দ্রব লাগবে 100 গ্রাম। তবে 120 গ্রাম কেন বলতেছো? 100 গ্রাম হবে, তাই না? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড গুড। ওকে, আচ্ছা, তো দেখো এটা এই যে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা যখন এইচএসসি লেভেলে করতা, তোমরা কিন্তু অনেক বড় করে করতা, তাই না? মানে অনেক বিশাল ব্যাপার স্যাপার করে করতা। বাট আমরা এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে আমরা খুবই শর্টকাটে করার ট্রাই করব। যদি কখনো সাস্টের মধ্যে, মানে সাস্টের মধ্যে তো তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সো সাস্টের মধ্যে যদি কখনো এই টাইপের কোশ্চেন আসে, তোমরা যেন না ঘাবড়াও। সো আমি এই টাইপের কোশ্চেনগুলো রাখছি আর কি। দেখো, তো তুমি মাথায় রাখবা যে যখন আবার দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি ভিন্ন দ্রাব্যতা দেয়া থাকবে, তখন যদি আমাকে বলে যে কতটুকু অধঃক্ষিপ্ত হবে অথবা কতটুকু দ্রব লাগবে, এই টাইপের কোশ্চেন যদি বলে, তুমি কি করবা? আমি আবার বলে, দেখো, যখন তোমাকে দুইটা মানে ভিন্ন তাপমাত্রায় দুটি দ্রাব্যতা দেয়া থাকবে, তখন যদি তোমাকে বলে যে কতটুকু অধঃক্ষিপ্ত হবে অথবা তোমাকে যদি বলে যে কতটুকু দ্রব প্রয়োজন, তখন তুমি সেটা কিভাবে বের করবা? সো মাথায় রাখবে এখানের মধ্যে সূত্রটা, শর্টকাটটা মাথায় রাখবে। আমি এখানে শর্টকাটটা লিখে দিই। হ্যাঁ, শর্টকাটটা আমি একটু লিখে দিই। ওকে, তো শর্টকাটটা হচ্ছে তোমার যে অধঃক্ষিপ্তের পরিমাণ, অধঃক্ষিপ্ত অধঃক্ষিপ্ত অথবা অথবা দ্রবের পরিমাণ, অধঃক্ষিপ্ত অথবা দ্রবের পরিমাণ সমান সমান কি হবে? উপরে হবে তোমার দ্রাব্যতার পার্থক্য। উপরে কি হবে? দ্রাব্যতার পার্থক্য হবে। নিচে কি হবে? নিচে হবে তোমার 100 প্লাস তোমার ইনিশিয়াল অবস্থার দ্রাব্যতা ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার দ্রবণ হবে। ইন্টু কি হবে? দ্রবণ হবে। আমি আবার বলি, যখন তোমাকে বলবে যে কতটুকু অধিক্ষিপ্ত হবে, মানে দুইটা ভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া থাকবে, তখন যদি তোমাকে বলে যে কতটুকু অধিক্ষিপ্ত হবে, তখন তুমি কিভাবে বের করবা? যে দ্রাব্যতার পার্থক্য ডিভাইড বাই 100 প্লাস x1। x1 দ্বারা কি বোঝায়? যে আমার ইনিশিয়াল অবস্থার দ্রাব্যতা ইন্টু তুমি কি দিবা? দ্রবণ দিবা। ওকে ফাইন। তাহলে দেখো ভাই, এখানে কি বলছে যে ওই দ্রবণের 600 গ্রামের তাপমাত্রা 80 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড নামিয়ে আনলে কতটুকু অধিক্ষিপ্ত হবে। ওকে, তো আমি ধরলাম এখানের মধ্যে যে অধঃক্ষিপ্তের পরিমাণ। ওকে ফাইন, অধঃক্ষিপ্ত কতটুকু হবে এটা আমরা বাইর করে ফেলি। ওকে, এখন দেখো ডেল এক্স মানে কি? দ্রাব্যতার পার্থক্যটা লিখতে হবে। সো দ্রাব্যতা এখানে দেখো তো কি আছে? 20 আছে, 80 আছে। সো দ্রাব্যতার পার্থক্য এখানে কত হবে? 60 হবে। মানে 80 মাইনাস 20 মানে কত হবে? 60 হবে। তারপর আমি দিলাম 100 প্লাস। দেখো আমি কি করতেছি ভাই বলতো? 80 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে নিতেছি। তার মানে আমার ইনিশিয়াল অবস্থা কততে আছে? 80 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। সো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে তোমার 80। তার মানে দেবো 100 প্লাস 80 দেবো। ইন্টু দেখো দ্রবণ কতটুকু দেওয়া আছে? দ্রবণ দেওয়া আছে তোমার 600 গ্রাম। সো আমি এখানে দিলাম 600 দিলাম। ওকে ফাইন। এখন দেখো তো এখানে কত আসে? যে 60 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে তোমার 600। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো ভাইয়া যে 60কে যদি আমি এটাকে কাটাকাটি করি, তার মানে এখানে কি পাবো? আমরা 3 পাবো। আবার 3কে যদি আমরা 600 দ্বারা কাটাকাটি করি, তার মানে এখানে কি পাবো? আমরা 200 পাবো। তাহলে এখানে অধঃক্ষিপ্ত কতটুকু হবে? 200 গ্রাম অধঃক্ষিপ্ত হবে। কতটুকু হবে? 200 গ্রাম অধঃক্ষিপ্ত হবে। বুঝছি আমরা সবাই? 200 গ্রাম অধঃক্ষিপ্ত হবে। সো আমি কি বলছি? যে দুইটা ভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া থাকলে যদি তোমাকে বলে কতটুকু অধঃক্ষিপ্ত হবে অথবা দ্রবের পরিমাণ কত, তখন তোমরা এই শর্টকাটের মাধ্যমে বাই করবা। তো তোমরা যদি এই ম্যাথটা না বোঝো, সমস্যা না, চলো আমরা একটু নেক্সট ম্যাথটা করার ট্রাই করি। ঠিক আছে, নেক্সট ম্যাথটা করার একটু ট্রাই করি। দেখো তো দেখো এখানে কি দেওয়া আছে? যে আমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে
80°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। এখন আমাকে বলছে যে ওই দ্রবণে 600 গ্রামের তাপমাত্রা 20° থেকে 80°C উন্নীত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন। তো আমি কি বলছিলাম যে দুটি ভিন্ন তাপমাত্রার দ্রাব্যতা দেওয়া থাকলে যদি তোমাকে বলে যে অধঃক্ষেপ্তর পরিমাণ অথবা দ্রবের পরিমাণ বাই করো, তখন তুমি কি লিখবা যে অধঃক্ষেপ্ত অথবা দ্রবের পরিমাণ সমান সমান কি লিখবা, উপরে লিখবা তুমি দ্রাব্যতার পার্থক্য ডিভাইড বাই 100 প্লাস তোমার ইনিশিয়াল অবস্থায় দ্রাব্যতা ইনটু তুমি কি লিখবা, ইনটু লিখবা তুমি দ্রবণের পরিমাণ। ঠিক আছে, ওকে। এখন এখানে তুমি আমাকে বলো তো ভাইয়া যে দ্রাব্যতার এখানে পার্থক্য কত। তো দ্রাব্যতা এখানে পার্থক্য হবে 80 - 20 মানে কত হবে, 60 হবে। ওকে ফাইন, প্লাস ডিভাইড বাই আমি দিলাম 100 প্লাস 100 মানে কি আমার ইনিশিয়াল অবস্থার দ্রাব্যতা। সো আমার ইনিশিয়াল অবস্থা কত ছিল ভাইয়া বলতো, 20° ছিল। 20° থেকে আমি 80°তে নিচ্ছি, তার মানে আমার ইনিশিয়াল অবস্থায় কত ছিল, 20° ছিল। তো 20°তে আমার দ্রাব্যতা কত, 20 ছিল, তার মানে 100 প্লাস 20 দিলাম, ইনটু আমি কত দিলাম, দ্রবণ। দ্রবণ কতটুকু, 600 দিলাম, তার মানে এখানে আমি 600 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে কত আসে যে 60 ডিভাইডেড বাই 120 ইনটু কত হবে, ইনটু হবে তোমার 600। ওকে ফাইন, তাহলে দেখো যে আমি 0 0 কাটলাম, তার মানে এখানে কি থাকে, 5 12 60 থাকে। ওকে, তার মানে 5 6 কত, 300, তার মানে কি পাবো আমরা, 300 গ্রাম পাবো। তাহলে দেখো যে ওই দ্রবণের 600 গ্রামের তাপমাত্রা 20° থেকে 80°C উন্নীত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন, এখানে আমার 300 গ্রাম দ্রব্য প্রয়োজন। ঠিক আছে, ওকে, 300 গ্রাম দ্রব্য থাকতে 300 গ্রাম দ্রব্য প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, তোমরা কি বুঝতেছো সবাই ম্যাথগুলা? সবাই কি ম্যাথগুলো বুঝতেছো কিনা একটু জানাও তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমরা আজকে এক কাজ করি, আমরা দেখি আরো অনেকগুলো ম্যাথ আছে মনে হয়, আমরা আজকে আপাতত ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা আমরা চলো এই কোয়েশনটা একটু সলভ করে নিই, তারপর আমরা আস্তে আস্তে শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা লাস্ট কোয়েশন, এটা সলভ করার পর আমরা ক্লাসটা শেষ করে দিব। দেখো তো এটা তো তোমার এইচএসটিউতে ছিল, তো আমরা জানি যে হাজি তানাসে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, এই জন্য তাদের দেখবা তাদের যে ডাটাগুলো থাকে, ডাটাগুলো তোমার ক্যালকুলেটরে হিসাব করার মতোই ডাটা দেওয়া থাকে। আচ্ছা এখন কি বলছে দেখো যে 65°C তাপমাত্রায় 12.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এখন আমাকে বাই করতে হবে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে ওই তাপমাত্রায় কি পরিমাণ পানির সাথে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে বা উৎপন্ন করবে। তার মানে এখানে কি বাই করতে হবে, আমাকে পানির পরিমাণটা বাই করতে হবে। আচ্ছা ফাইন, এখন দেখো ভাইয়া যে 12.5 গ্রাম যখন সোডিয়াম ক্লোরাইড ছিল তখন সেখানে কতটুকু পানি ছিল সেটাকে আমরা বাই করতে পারবো না। পানি এখানে কি, পানি হচ্ছে তোমার এখানে দ্রাবক। আচ্ছা হ্যাঁ, তোমাদের এইচএসটি তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লাস আরও একটা নেব, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে দ্রবণ কতটুকু, দ্রবণ হচ্ছে তোমার এখানের মধ্যে দ্রবণ হচ্ছে তোমার 60 গ্রাম, আর এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার 12.5 গ্রাম। তাহলে এখানে পানির পরিমাণ কতটুকু হবে, দেখো পানি এবং সোডিয়াম ক্লোরাইড মিলে 60 গ্রাম তৈরি করছে, তাহলে এখানে পানি কতটুকু হবে বলো তো ভাইয়া। পানি এখানে কতটুকু হবে, পানি হবে তোমার 60 মাইনাস 12.5 গ্রাম, তাই না, 60 মাইনাস 12.5 গ্রাম। তাহলে এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হবে তোমার 47.5 গ্রাম, খুব সম্ভবত 47.5 গ্রাম হবে। ওকে ফাইন, আচ্ছা ওকে। এখন দেখো আমার প্রশ্নে কি বলছে, দাঁড়াও একটা মিনিট। প্রশ্নে কি বলছে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে ওই তাপমাত্রায় কি পরিমাণ পানির সাথে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে দেখো আমরা ঠিক একইভাবে উইকিক নিয়ম করবো। দেখো যে 12.5 গ্রাম আমরা এখানে লিখি যে 12.5 গ্রাম, যে 12.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য আমার পানি কতটুকু লাগে, পানি লাগে হচ্ছে তোমার 47.5 গ্রাম লাগে। কতটুকু লাগে, 47.5 গ্রাম লাগে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে লিখলাম যে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য পানি কতটুকু লাগে, পানি লাগে তোমার 12.5, উপর হচ্ছে তোমার 47.5। ঠিক আছে, 47.5 দিলাম। ওকে ফাইন, তো সুতরাং আমরা লিখি যে এখানের মধ্যে আমরা কি চাইছে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য কতটুকু পানি লাগে। সো আমি এখানে লিখি যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য পানি কতটুকু লাগে। তো দেখো আমরা এখানে লিখি যে পানি কতটুকু লাগে, আমরা একটু লিখি যে 47.5
47.5 ডিভাইড বাই 12.5, 12.5 ইন্টু হচ্ছে তোমার 20, ঠিক আছে? 12.5 ইন্টু 20। এখন 12.5 যেটা আছে সেটাকে আমরা এখানে কত দ্বারা ভাগ করতে পারি বলো তো? আমরা এটাকে কত দ্বারা ভাগ করতে পারি? এটাকে আমি খুব সম্ভবত, দেখো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া মনে হয় না বাইর করা যাবে খুব সম্ভবত। ক্যালকুলেটর ছাড়া, আচ্ছা দেখি আমি 12.5কে আমি এটাকে 4 দ্বারা ভাগ করি। তার মানে দেখো 4 12 হচ্ছে তোমার 48, তার মানে 4 20 কত? 4 20 হচ্ছে তোমার 80। তো 80-র কম হবে তাই না? এটা অবশ্যই, তার মানে 76 খুব সম্ভবত হবে। আচ্ছা, তো এটা মনে হয় 76 হবে তাই না? আচ্ছা দেখো, 12.5কে আমরা কি ধরছি? 12 ধরছি। আর 47.5কে আমরা মানে 48 ধরছি আর কি। তাহলে দেখো 4 12 48, তো 4 ইন্টু 20 মানে কত আসে? 80 আসে। সো 80-র আশেপাশে কোন মানটা আছে দেখো তো? 76 আছে না? 87 কিন্তু 80-র চেয়ে অনেক বেশি বড়। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। তার মানে এখানে কতটুকু হবে? 76 গ্রাম হবে। কতটুকু হবে? 76 গ্রাম হবে। তার মানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে ওই তাপমাত্রায় 76 গ্রাম পানির সাথে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশন বোঝো নাই? দেখো 12.5 এটাকে আমি কি ধরছি? এটাকে আমি ধরছি 12 ধরছি। আর 47.5 যেটা আছে সেটাকে আমি 48 ধরছি আর কি। তাহলে 12 দ্বারা যদি এটা কাটাকাটি করি, তার মানে এখানে কি পাবো আমরা? 4 পাবো। তার মানে 4 ইন্টু 20 মানে হচ্ছে তোমার 80। এখন 80-র আশেপাশে কোন মানটা আছে? 76 আছে, এই জন্য আমরা 76টাকে দেখাইছি আর কি। আচ্ছা ওকে, এখন বলছে যে এটা বুঝো নাই। আচ্ছা বুঝো নাই, দেখো কি বলছে দেখো, যে 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 12.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। আচ্ছা তাহলে দেখো ভাইয়া, যে আমার সোডিয়াম ক্লোরাইড এবং পানি দুইটা মিক্সড হয়ে 60 গ্রাম দ্রবণ তৈরি করে। তাহলে তুমি আমাকে বলো, যে দুইটা মিক্সড করে যদি আমার 60 গ্রাম দ্রবণ তৈরি করে, তাহলে আমরা কি এখান থেকে পানির পরিমাণ বাইর করতে পারবো না? আমরা 60 থেকে যদি আমি 12.5 মানে লবণের পরিমাণ বাদ দিই, তখন আমি সেখান থেকে পানির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তারপর এখানে কি চাইছে, যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের জন্য কি পরিমাণ পানি লাগবে। তাহলে দেখো, যে আমার এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কতটুকু পানি ছিল? 47.5 গ্রাম ছিল। তাহলে দেখো ভাইয়া, যে 12.5 গ্রাম লবণের জন্য আমার পানি কতটুকু দরকার ছিল? 47.5 গ্রাম দরকার ছিল। তো সুতরাং আমরা লিখলাম যে 1 গ্রামের জন্য কতটুকু দরকার, সুতরাং আমরা লিখলাম যে 20 গ্রামের জন্য কতটুকু দরকার। সো এইভাবে আমরা বাই করছি আর কি, যে আমরা এখানে আনসার আসছে তোমার 76 গ্রাম আসছে। সো এটা ছিল আমাদের আনসার আর কি। তো তোমরা আমাকে সবাই জানাও তো, যে সবাই কি মোটামুটি বুঝছো কিনা? সবাই একটু জানাও তো, আমি একটু দেখি তো আমার ওয়েবসাইটের বাচ্চাদের কি অবস্থা।